পিকনিক আয়োজনের প্রস্তুতি চলছে, কেনাকাটা চলছে, র্যাফেল ড্রয়ের জিনিসপত্র কিনা হচ্ছে, গিফটের জিনিসপত্র কিনা হচ্ছে। আমাদের রিসোর্ট অলরেডি বুকিং হয়ে গেছে, মেনু ভেনু দুইটাই হয়ে গেছে। আদার্স যে গিফট আইটেমগুলো কিনা হচ্ছে, এবং খেলাধুলার আয়োজন যা কিছু আছে, ইভেন্ট ম্যানেজমেন্টের কার্যক্রম শুরু হয়ে গেছে। নভেম্বরের প্রথম সপ্তাহের ভিতরে, ওয়ালাইকুম আসসালাম, আমার পিকনিকের যত কিছু আছে, এই আপনাদের বিনিয়োগকারী ভাই বোনদের যারা আমার সাথে পিকনিকে জয়েন করেছেন, পেমেন্ট করেছেন, আমরা আনন্দ উল্লাসের সাথে এই জায়গাতে পিকনিকের কাজটা করব। এবং সেখানে আল্লাহ রহমতে আপনারা যারা আছেন, পার্টিসিপেন্ট করেছেন, পেমেন্ট করেছেন, এই তো আছি সুজন দা। তো বিনিয়োগকারী ভাই আছেন, ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, তারপরে কিছু মেহমান আসবেন। অনেক আহ, আলোচনা হবে আমাদের বিনিয়োগের বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ। এ পর্যন্ত 120 জন হয়ে গেছেন, সব মিলিয়ে 120-30 জন হয়ে গেছেন মেহমান সহ। আলহামদুলিল্লাহ, যথেষ্ট সাড়া দিয়েছেন আপনারা। এবং যেহেতু আমার কার্যক্রমটা শিক্ষামূলক, এবং সেই শিক্ষার জায়গা আমরা আলোচনা করেছি, অনেক কিছু শিখেছি, জেনেছি, বুঝেছি বাজার সম্পর্কে। আরও কিছু সতর্কতামূলক বিষয় আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। বাজার যখন ওয়ালাইকুম আসসালাম, যখন আমাদের বিপদ দুর্যোগ মুহূর্তে কি করা উচিত, কিভাবে আমরা মোকাবেলা করতে হবে, সেই বিষয়গুলো লাইভে লাইভের পরবর্তীতে আমার যে পিকনিক অনুষ্ঠানে আমরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে আনন্দ উৎফুল্লর সাথে আনন্দ উৎফুল্লর সাথে এই বিষয়গুলোকে আহ, আহ, উপস্থাপন করব। সবার মতামত নেওয়া হবে ইনশাল্লাহ সেখানে। তো মোটামুটি একটা জমকালো আয়োজনের ব্যবস্থা করেছি, কারণ বাজারে আমরা ক্ষতিগ্রস্ত আছি। সেখান থেকে আল্লাহ রহমতে এই যে দীর্ঘ যাত্রায় আমরা অনেকেই বেশ ভালো কিছু করেছি। ওমর ফারুক ভাই, শুক্রবারের দিন রেখেছি, তবুও যদি ব্যস্ততা থাকে তো কিছু করার নাই, এটা সবারই কাজকর্ম থাকেই। অনেকে শনিবারের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু শনিবারের প্রস্তাবটা গ্রহণযোগ্য হয়নি এই কারণেই, যারা প্রাইভেট সেক্টরে চাকরি করেন বা প্রাইভেট সেক্টরে আছেন, তাদের জন্য প্রবলেম হয়ে যায় বিধায় শুক্রবারে কমন সবার ছুটি থাকে। সেখানে নামাজের ব্যবস্থা আছে, দুইটা মসজিদ আছে। আহ, এর জন্য আমাদের কোনো বেগ পেতে হবে না, নামাজেরও কোনো সমস্যা হবে না, প্রত্যেকটা নামাজে বিরতি থাকবে। আমরা সকাল 8টা আমাদের প্রোগ্রাম শুরু হবে, বিকাল 5টা 6টা পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলবে। এর ভিতরে আহ, অভ্যর্থনা হবে, এর ভিতরে পরিচয় পর্ব হবে, নাস্তা হবে, নাস্তার পরে খেলাধুলা হবে, খেলাধুলার পরে সেখানে সুইমিং পুলের ব্যবস্থা আছে, এবং ফ্রেশনেসের পরে নামাজ হবে, নামাজের পরে লাঞ্চ হবে, লাঞ্চের পরে আমাদের বক্তব্য হবে, আলোচনা সভা হবে, আলোচনা সভার পরে গিয়ে আহ, আহ, সেই আলোচনার সবার ভিতরে ভিতরে নাস্তা হবে আবার একটা। সেই নাস্তার পরবর্তীতে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে, কমন পুরস্কার দেওয়া হবে। তারপরে গিয়ে আমাদের র্যাফেল ড্রটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় জায়গা। সবচেয়ে আকর্ষণীয় জায়গা র্যাফেল ড্র। সেখানে আহ, ভালো ভালো দামি দামি গিফট করা হবে, গিফট দেওয়া হবে র্যাফেল ড্রতে। লটারি সিস্টেম করা হয়েছে। সেখানে লটারি 100 টাকা করে টিকিট হবে। 100 টাকায় যে যত পারেন কিনতে পারবেন। সেখানে একটা স্পেস আছে, সেই স্পেসে আপনারা যে একটাই কিনতে পারবেন তা না, আপনি যদি 10টা চান, 20টা চান, 50টা চান, এরকম কিনতে পারবেন। সেখানে ওভেন থেকে শুরু করে ভালো ভালো জিনিস আমরা, ইলেকট্রনিক এবং ব্যবহারযোগ্য ব্যবহারযোগ্য যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে, ফ্যামিলির প্রোডাক্ট, অল ফ্যামিলি নিড, এই টাইপসের গিফট আইটেম দেওয়া হবে। ভালো ভালো জিনিস দেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। অলরেডি কেনাকাটা শুরু হয়ে গেছে। তো সম্পন্ন জিনিস দেব, সম্মত জিনিস দেওয়া হবে ইনশাল্লাহ। এবং গিফট আইটেমগুলো হবে সেরকম। ওয়ালাইকুম আসসালাম। তো গতকালকে
অনেক আলোচনা হয়েছে মার্কেট সম্পর্কে এবং ইন্ডেক্স নিয়ে মোটামুটি একটা ভালো আমরা ধারণা পেয়েছি। কোনো দুর্যোগ মুহূর্ত এখন আপাতত আমাদের দেশে নাই। যা যত কিছু জঞ্জাট ছিল গত প্রিভিয়াস 2 উইকস, মোটামুটি সবগুলোই একটা সমাধানের মধ্যে চলে এসেছে। এখন আমাদেরকে সবাইকে একটু বাজারের দিকে ফোকাস করতে হবে ভালোভাবে ভালোভাবে। নেক্সট আমাদের যে করণীয় এবং আমাদের যেই প্রস্তুতি এবং করণীয় মার্কেট নিয়ে, এই মার্কেট অনেক সেন্সিটিভ মার্কেট। এই মার্কেটটা গিরগিটির মার্কেট, এই মার্কেটটা হোম টু ডোর মার্কেট। এই মার্কেটটা আমাদেরকে সেই জিনিস বুঝে শুনে এবং এখন থেকে প্রস্তুতিমূলক কাজ কারবার করতে হবে। লেনদেনে আমরা যেখানে বাই সেলে আমরা যেখানে যারা উপরে আটকা আছি, উপরে আটকা আছি, তারা চেষ্টা করব আমরা একটু ওই সেফ এক্সিট বা স্টপ লস বলেন বা যা কিছু আছে এটার নিজের বুঝে শুনে যে সাপ্লাই জোনটা কোথায় আছে, স্ট্রং সাপ্লাই জোন কোথায় আছে। বর্তমানে একটা কথা আপনাদেরকে বলি, এখন যত, ওয়ালাইকুম আসসালাম কামরুল ইসলাম ভাই, এখন বর্তমানে বাজার যে পরিস্থিতিতে আছে, ম্যাক্সিমাম শেয়ারগুলোই বটম লেভেলে আছে, ম্যাক্সিমাম শেয়ারগুলোই বটম লেভেলে আছে, কারণ কারেকশন কমপ্লিট, বাজার উঠার জন্য প্রস্তুত। তো দেখেছি বাজারের যতগুলো স্টক আমি বিচার বিশ্লেষণ করে দেখেছি, সবগুলোই মোটামুটি একদম বটম লেভেলে আছে। এখন এখান থেকে কেউ যদি আন্দাজেও বলে যে ওই শেয়ারটা বাড়বে, আসলেই বাড়বে, কেননা এটা একদম তলানিতে আছে এবং একদম সাপোর্ট জোনে আছে। এই ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের স্টক বাছাইতে বাছাইতে আহ, একটু ভালো সাইট, সেটা এ হোক বি হোক জেড হোক, ভালো ভালো সাইটগুলো দেখে শুনে বুঝে আমরা প্রস্তুতি নিব। কিছু কিছু যেগুলো এখনো হাই রেটে আছে, হাই রেঞ্জে আছে, কারেকশন হলেও এখন সেটা উঠাবে উপরে যারা আটকা আছে তাদেরকে আহ, ধরানোর জন্য, তাদেরকে ওইগুলো এক্সিট, সেফ এক্সিট নেওয়ার জন্য এই ধরনের অবস্থা নেবে। তো আশা করছি সামনের দিকে ভালো অবস্থানে যাবে, যেগুলো ইপিএস ভালো আসছে আহ, সেগুলো ইনশাল্লাহ ভালোর দিকে যাবে। এবং ইউটার্নটা আসবে আগামী 10-15 দিনের পরে বা 5-7-10 দিনের ভিতরে ইউটার্নটা আসবে ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স। দ্যাট মিনস ডিসেম্বর ক্লোজিং এর দিকে ইউটার্নটা, বাজারটা আগামী 10-15 দিনের ভিতরেই চলে আসবে। এর মধ্যে অনেকগুলো ফাইন্যান্সের ইপিএস অলরেডি ঘোষণা করেছে, দেখলাম যে চমৎকার, যেমন ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্সের, তারপরে আরও অনেকগুলো ফাইন্যান্সের লস টস রিকভারির দিকেও দেখেছি। সেই দিকে মোটামুটি একটু নজরে আনা উচিত সবার। যারা উপরে আছেন তারা একটা যেই পজিশন আছে, যদি সাপ্লাই জোনের উপরে থাকেন সেখানে আপনারা যেই শিক্ষার জায়গায় এনেছি, যেই জায়গায় দীর্ঘ লম্বা একটা জার্নিতে আপনাদেরকে শিখিয়েছি, সেইভাবে ব্রেনের মধ্যে যেগুলো আছে আপনাদের ওইভাবে ওইভাবে আপনারা কাজ করবেন। চলুন আজকে যেহেতু গতকালকে ইন্ডেক্স সম্পর্কে এবং মার্কেট সম্পর্কে বেশ ভালো আলোচনা করেছি, তো সেখানে আজকে আপনাদের স্টকগুলো নিয়ে একটু কথা বলি, একটু সময় দিই, কারণ আহ, বেশিরভাগ অনেকেই সেই সময়টা অনেককে দিতে পারি না, কারণ জায়গাটা হচ্ছে শিক্ষার জায়গা। তো শিক্ষার জায়গার মধ্যে স্ট্রোকের চেয়েও আহ, শিক্ষণীয় বিষয়গুলো একটু প্রাধান্য দেওয়া উচিত। তো ছুটির দিন গতকালকে সেই জায়গাটাতে ভালো একটা আলোচনা হয়েছে, এর আগের দিনও আলোচনা হয়েছে, আজকে আপনাদের স্টকগুলো নিয়ে আলোচনা করি। সর্বপ্রথমে শফিক ভাইয়ের বিডি থাইটা দেখি, বিডি থাই ফুড, বিডি থাই এবং বিডি থাই ফুড দুইটাই দেখব। তো বিডি থাই ফুডটা দেখি আগে, যেহেতু ওনার বিডি থাই ফুড আছে। বলেছিলাম যে এই যে যে লেভেলটা আছে এখানে যেই কোনো স্টকেরই পজিটিভ সাইন আসবে। দেখেন পজিটিভ সাইন, এই যে একটা এন্ট্রি হয়েছে এখানে, একটা ভালো ভলিউম ক্রিয়েট করছে এবং সাপোর্ট ক্রিয়েট করেছে। এখন এই শেয়ারটা উপরে গেলে কোথায় গিয়ে আবার আমাদের বাধাগ্রস্ত হব বা সেল আসবে, সাপ্লাই আসবে, সেই জিনিসটা আমাদের
একটু ক্যালকুলেশন করতে হবে। তো এখন এই যে 12 টাকা 50 পয়সা, 12 টাকা 30 পয়সা আছে, নামিয়েছে 11 টাকা 50 পয়সা। তো এখন আমরা যদি একটা স্মার্ট হিসাব করি, 11 টাকা 90 বা 12 টাকা এই জায়গাতে একটা কংক্রিট জায়গা করেছে। এখন উপরের দিকে দেখেন, যেহেতু এটা আগে সাপোর্ট জোন ছিল 13 টাকা 30 পয়সা, কথা বুঝেন, আগে যেহেতু ছিল সাপোর্ট জোনটা 13 টাকা 30 পয়সা, তো বাজার চাপের কারণে নিচে নেমেছে। আইপিডিসির ভিডিও দিয়েছি, সেখানে আপনি দেখবেন। তো যেহেতু সে এটা একটা সাপোর্ট ছিল, এটাকে এখন সাপোর্ট সাপ্লাই এমনটা ধরা যাবে না, কেননা বাজার চাপে সে একটু নামছে, কিন্তু ওইখানে কেউ অনেকে সেল দেন নাই। যেহেতু অনেকে ধরে রেখেছেন যে না, দেখবো, আমি শেষ দেখবো, সেই জায়গাতে এটা এখনো সাপোর্টের সাপ্লাইয়ের মধ্যে নাই, এটা কিন্তু সাপোর্টের মধ্যেই আছে, কেননা এখানে বিনিয়োগ আছে। বুঝাইতে পারছি কিনা? এখন সাপ্লাই জোনটা কোথায় আছে সেটা হচ্ছে, বারবার এই যে 13 টাকা থেকে 16 টাকা যতবার গেছে ওইটা সাপ্লাই জোন হয়েছে, ওইটা সাপ্লাই জোন হয়েছে। আখিল চন্দ্র পালদা, কেডিএস জান আমার নামছে, এখন ইউটার্ন নিয়ে নিয়েছে, বুঝে নেন আপনি। এখন বিডি থাই ফুড, বিডি থাই ফুডটা সাপ্লাই জোনটা, মোস্ট ইম্পর্টেন্ট সাপ্লাই জোনটা হচ্ছে 15 টাকা 60 পয়সা থেকে 16 টাকা। এবার আসেন প্রিভিয়াস হিস্ট্রিতে আমরা চেক করি। 16 টাকার ঘরটা দেখেন 15 টাকা 60 পয়সা থেকে বিরাট লম্বা, কেন সে বারবার ধাক্কা খেয়ে নেমে যায়, ধাক্কা খেয়ে নেমে যায়? এই যে 15 টাকার ঘরটা 15 টাকা 40 50 পয়সার দিকে লম্বা সাপ্লাই, সে কয়বার চেষ্টা করেছে? এখানে একবার চেষ্টা করেছে, এখানে একবার চেষ্টা করেছে, এখানে একবার, মানে তিনবার সে ধাক্কা খাইছে, আবার নিচে চলে আসছে। ঠিক আছে, তাহলে আমাদের এটার সাপোর্ট জোনটা যেটা আছে 11 টাকাটা থেকে 13 টাকা পর্যন্ত, এটা সাপ্লাই না, সাপোর্টই রয়ে গেছে। তো সাপ্লাই জোনটা হচ্ছে 15 টাকা 50 থেকে 16 টাকা 50 পয়সা। ওকে, এবার আসেন আমি আরেক ভাইয়ের যে ইয়েটা ছিল, আহ, ফুয়াং ফুড ফুয়াং সিরামিক নিয়ে। আচ্ছা, এই বিডি থাইটাও দেখায় দেই। বিডিটি দুইটা একই জিনিস, একই জায়গায়, যেহেতু এইটার সাপোর্ট জোনটা ছিল মূলত 11 টাকা 40 50 বা 12 টাকার ঘরটাতে স্ট্রং সাপোর্ট জোন। তো সেখান থেকে নামাইতে নামাইতে 10 টাকা আনছে। হ্যাঁ, এই 10 টাকা আনছে, বাজার পড়েছে, পতন হয়েছে, কারেকশন হয়েছে, যে যেভাবেই দেখেন, যেভাবে হয়েছে সেইভাবেই ধরেন। তাহলে আমি এটার সাপোর্ট জোনটা ধরবো 12.50-এ ধরবো, স্ট্রং সাপোর্ট জোন। আর যেটা নামছে এটা হচ্ছে আতঙ্কে মারছে, আতঙ্কে মারছে। তো খান ব্রাদার্স নিয়ে অনেকবার আলোচনা করেছি, খান ব্রাদার্স থেকে 155 বা 60-এর ঘরেই সতর্ক করেছি, এবং 113 থেকে নামলে যে 100 টাকার নিচে নামবে এটাও আলোচনা করেছি। এখনো পর্যন্ত আরও 80 টাকার ঘরে আসার সমূহ সম্ভাবনা রয়েছে, সেটাও আলোচনা করেছি। খান ব্রাদার্স এবং সিপাল থেকে আরও 1 মাস আগ থেকে সতর্ক করে আসছে। তো এখন বিডি থাইটা আপনি যদি এই যে প্রাইসটা আছে, এটা কিন্তু আসলে সাপোর্ট জোন, সাপ্লাই, মানে এটা একটা সাপোর্ট জোন, ঠিক আছে। তো এখন 8.5 টাকায় কিনেছেন, ভালো রেট, এটা ওর ইপিএস ভালো আসছে। তবে কিন্তু একটা জিনিস আমি ক্যাপিটেকের ব্যাপারটা ক্লিয়ার করেছিলাম, 9 টাকা 30 পয়সা ডেলিভারির আমার ভিডিওতে স্পষ্ট বলা আছে। তো 8 টাকা 50 পয়সা বা 8 টাকার লেভেলটা আরেকটু হয়তো নিচে একটু আসতে পারে। ওই দিনই আপনার কেনাটা ঠিক হয় না, কারণ ওই দিন একটা সাপ্লাই গিয়েছে। ওই দিন আমি কিন্তু লাইভেও এবং ওই ভিডিওতেও বলেছি যে এটার 9 টাকা 30-এ একটা সাপ্লাই আছে, ওইখানে সাপ্লাই গেছে। তো আপনার আর একটা দুইটা দিন অপেক্ষা করলে আরও 20-30 পয়সা কমে পেতেন। তো এখন বিডি থাইটার 12 টাকা 60 পয়সা, ওই সাপোর্ট, এটা যদিও সাপ্লাই মানে হয়, কিন্তু এটা সাপ্লাই না, এটা সাপোর্টই থাকবে। কারণ এই পতনটা কিন্তু, এই যে ডাউনটা, এটা মার্কেটের বিভিন্ন ধরনের রিউমারের কারণে পাবলিক ছেড়েছে, আর আমাদের বড় মামারা যারা আছেন তারা কালেকশন করে ফেলেছেন। এখন সামনে ডিভিডেন্ড আছে, কি দেয় না দেয় সেটা একটা বিষয় আছে।
আর আরও বিষয় আছে ইনভলভমেন্ট। তো এইটার যদি সাপ্লাই জোনটা যেটা সবচেয়ে বেশি হয় 13 টাকা 60 পয়সা থেকে 70 60 পয়সা, মানে 13-20-এর উপরে গেলে এটা সাপ্লাই আসে। ঠিক এটা অনেকবার চেষ্টা করেছে সেদিকে 14 টাকা 15 টাকার দিকে যাওয়ার, কিন্তু বারবার সাপ্লাইয়ের কারণে এটা উঠতে পারে না। এ গেল বিডি থাই। এবার আসেন ফুয়াং ফুড ফুয়াং সিরামিক নিয়ে আলোচনা করি। আপনাদেরকে এইটাও আমি বলেছি যে ফুয়াং ফুড ফুয়াং সিরামিক বিডি থাই ফুড আইবিপি এই শেয়ারগুলো তখন বলেছিলাম যে অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বর মাসটা এগুলো প্লে হবে, কিন্তু বাজারের কিছু প্রবলেমের কারণে আগুন টাগুন বা বিভিন্ন ধরনের এটাকে কি বলে মার্জিন লোনের বিষয় অনেকগুলা ইস্যুর কারণে কিন্তু সময়টা একটু লম্বা হয়েছে, কিন্তু যেটা বলেছি সেটা হবে। সেটা হবে, আপনারা সামনেই দেখতে পারবেন। এটা হবে এই বিডি থাই ফুডের এগুলোর সামনে নভেম্বর মাসের দিকে একটা ভালো প্লেরোল আসবে। আইবিপিটিপি যেগুলো আছে, মানে 10 টাকার ঘরের যে শেয়ারগুলো আছে এগুলো কিন্তু একটা প্লেরোল করবে। এটা প্রতি বছরই এই সিনটা আমরা দেখি। হয়তো আমরা কখনো আগে ঢুকে পড়ি, কখনো ঢুকার পরে আবার যখন কারেকশন দেয় চাপ দেয় তখন নিচে চলে যায়, আবার অনেকে অনেক উপরে কিনা অ্যাভারেজ করতে করতে নিচে আসি। আরো পড়বে এটা খান ব্রাদার্সটা আরো পড়ার সম্ভাবনা আছে, তবে এটা টেকনিক্যাল হিসাবটা আমাদেরকে বলে। শুধু এটা আমি বলছি এমন না, রাহুল সি নামে একজন আছেন, উনি খুব ভালো অ্যানালিস্ট, উনিও খুব হেল্পফুল মানুষ। এইখানে আমি বলি আপনাদেরকে কয়েকজন ব্যক্তি আছেন যারা আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীর পাশে বা ভালোর জন্য কথা বলেন। তার মধ্যে রাহুল সি একজন আছেন, মৃদুমন একটা আইডিয়া আছে, উনিও ভালো বলেন। তারপরে নয়ন কি জানি একজন আছেন, উনিও ভালো কথা বলেন, সবাইকে সতর্কতামূলক কিছু উপদেশ দেন। এনারা ভালো, এনারা মার্কেটে আপনাদের আমাদের আপনাদের মতন যারা ক্ষুদ্র বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত আছেন চেষ্টা করেন ওনারা ভালো কথা বলতে। তারপরে বুঝেন তো বাজারের তো আমাদের নিয়ন্ত্রণে নাই, যখন চাপ দেয় তখন ওই যে আমাকেও এই যে শিক্ষার জায়গায় রেখেছি আমাকেও অনেকে গালি দেয়, এই ধরনের কথা বলে। আহ, বাজার কি নভেম্বর মাসে থেকে লাফিয়ে বাড়বে? কালকে এটা বিষয়টা খুব গুরুত্বপূর্ণভাবে আলোচনা করেছি, সেটা গতকালকের ভিডিওটা দেখে বুঝে নেবেন। লাফিয়ে বাড়বে এমন বিষয় না, সাইডওয়েজ কিছু প্লে করবে। আর যা কিছু নেমেছে, যেখানে নেমেছে এখান থেকে 10% 15% একটা গ্যাপ, 20%। আপনার তুফান যখন আসে নড়বড়ে ঘরে যেমন বাতাস লাগে 24 তলা বিল্ডিংয়েও বাতাস লাগে, এই কথা মাথায় রাখবেন। কোনোটা একটু বড় গেম, দুই একটা বড় গেম হবে, বাকিগুলো 5 10 20% গ্যাপ হবেই। প্রিভিয়াস যখন বাজার ঘুরেছে তখনও এটাও হয়েছে। ওই যে ফ্যামিলি ট্যাক্স সিএনএ ট্যাক্সের মতন, তারপরে ওই যে পাঁচটা পচা দুর্বল ব্যাংকের মতন শেয়ারগুলো টানা হল্টেড করছে দেখছেন তো। এই বাজারের চিন্তা না করে আপনার স্টকের চিন্তা করেন, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। বাজারটা একটা স্থিতিশীল থাকবে, সেই স্থিতিশীলতার ভিতরে প্রত্যেকটা আইটেম ঘুরে 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 প্লে করবে। এটা বাজার যখন স্থিতিশীল থাকে তখন এটা সর্বসময় হয়েছে। আপনারা ম্যাক্সিমাম লোকগুলো শুধু বাজারের ওই আইটেম নিয়ে করেন, কিন্তু বাজারের প্যাটার্নগুলো আপনারা বুঝেন না। প্রিভিয়াস সময় দেখেছেন যে একটার পর ব্যাংকিং সেক্টরের পরে কোন কোন সেক্টর আমি বলেছি আর ভালো হয়েছে দেখেছেন। এটা আমি আমার ব্যক্তিগতভাবে বলি নাই, এটা আমাকে এই বাজারের চিত্র এই জায়গাগুলো আমাকে দেখিয়েছে, আমি আপনাদেরকে বলেছি। দেখেছেন যে লাইফ সেক্টরের কথা বলেছি, আইটি সেক্টরের কথা বলেছি, একটার পর একটা চমৎকারভাবে পয়সা দিয়ে গেছে, আপনারা বেশ ভালো এনজয় করেছেন। বাজার পড়েছে, বলেছি আমরা অনেকটা ভালো সেফ জোনে আছি। সেই সেফ জোন কোথা থেকে কোথায় সেফ জোন আছি, যারা এল কিনছেন তাদের থেকে আমরা ভালো আছি। যারা এই যে এটাকে কি বলে আনোয়ার গ্যালভানাইজিং কিনেছেন তাদের চেয়ে আমরা ভালো আছি। হাই রেঞ্জে কিনছেন যারা বড় বড় বিগ গেমের শেয়ার কিনে আটকা পড়েছেন তাদের চেয়ে আমরা ভালো আছি। কেন ভালো আছি? আমরা একটা সাপোর্ট জোন দেখে, ফান্ডামেন্টাল দেখে একটা লেভেলে কিনছি, সেখান থেকে আমাদের 5% 10% যেটাই পড়েছে এটা আমরা রিকভারিতে অন্তত আমাদের কেনা দামটা পেয়ে যাব, এতটুকু একটা বল ভরসা আছে, কারণ আমরা কোনো হাই রেটের মাল কিনি নাই বা স্টক কিনি নাই। সুতরাং এখনও দেখি অনেকে যেমন এই যে ওরিয়ন ইনফিউশন যারা 580 90-তে কিনেছেন,
তারপরে ইএইচএল যারা 95 96 কিনেছেন তাদের সাথে আর আমাদের সাথে একটু কম্পেয়ার করে দেখেন আমরা কতটুকু, আমরা ক্ষতিগ্রস্ত হই না, আমরা এটা বাজার যেটা কারেকশন হয়েছে তাতে আমাদের প্রাইসটা একটু যে লেভেলে আসছে আমাদের প্রাইস আমাদের কেনার উপরে, কেনা এবং কেনার উপরেও যাবে। তো আমরা আমাদের যারা আমার শুরু থেকে আছেন বা আমার সিস্টেমে বা এই গ্রাফের এই শিক্ষার জায়গা থেকে যারা ইনভেস্ট করেছেন তাদের ভয়ের কোনো কারণ নাই। যেমন এই যে আইবিপির কথা বলেছি, আইবিপিটা দেখেন 10 টাকা 70-এ তার গ্যাপ ছিল, সেই গ্যাপটা ফিল আপ করে এখন দেখেন 11.70-এ কি সুন্দর একটা জায়গা পজিশন নিয়েছে। তা আমরা কিনেছি কত, 13 টাকা 50 60 বা 14 টাকার ঘরটা কাছাকাছি জায়গা আছে, এমন একটা ড্যামেজ না এটা। আবার এটা কিন্তু সাপ্লাই না, এটা সাপোর্টের মধ্যে থাকবে, কেননা এটা পড়ছে, বেচছে কে। এখন প্রশ্ন হচ্ছে কে বিক্রি করছে আর কে কিনছে। বিক্রি করছি আমি আপনার মতন যারা দুর্বল হার্টের আতঙ্কিত হয়েছি, ভয়ে মারছি। আর কিনছে যারা এই জায়গা বড় বড় ইনভেস্ট করে নিয়েছিলেন, তারাই সুযোগটা কাজে লাগিয়েছে যে আরো কালেকশন করে ফেলছে। তাদের একদিকে প্রাইস অ্যাভারেজ হয়েছে আর একদিকে তাদের ভলিউম বাড়ছে। এই শেয়ারটা দেখবেন যে ইনশাল্লাহ আস্তে আস্তে এটার কিছু পজিটিভ দিক আছে এবং পজিটিভ আপনারা অনেকে জানেন বিষয়টা, আস্তে আস্তে উপরের দিকে যাবে। এই যে সিপাল নিয়ে আমি অনেক সতর্ক করেছি, কত 53-54 টাকা, যে এইগুলা বিগ গেমলিং শেয়ার, আনোয়ার গ্যালভানাইজিং নিয়ে বলেছি, তারপরে খান ব্রাদার্স নিয়ে বলেছি, এগুলা এই যে যেগুলা বলেছি দেখেন সেগুলোর অস্তিত্ব কোথায় আসছে আর আমরা কোথায় আছি, বেশ পার্থক্যটা করে দেখবেন। এবং আমাদের যে শেয়ারগুলো, এগুলো যখন আবার রেস হবে এগুলো দেখবেন যে একসময় ভালো ভালো পজিশনে চলে যাবে। এই যে দেখেন উপজেলার কথা বলেছি, 600 পয়েন্ট পড়েছে, তাতে যারা উপজেলা কিনেছেন তাদের কি হয়েছে, কোনো কিছু কোনো ড্যামেজই হয় না, বরঞ্চ এখন দেখেন তারা ভালো প্রফিটে আছে। এই যে দেখেন ঘোষণার দিয়ে ফেলেছে না, দিবে, ডেট দিয়েছে, জি বামুরা কিনছে। এখন দেখেন এই উপজেলা 550 পয়েন্ট 650 পয়েন্টের মতন কারেকশন হয়েছে, কিন্তু সে কিছুই হয় না। এই 42-43 সেই জায়গা থেকে এখন 46-এর উপরের দিকে ভালো একটা ক্যান্ডেল করেছে, এটা এখন তার গন্তব্যের দিকে যাবে। তো এখানে তো কেউ আপনারা লুজান না। সিমটেক্সের আলোচনা ছিল, ফ্যাকডিলের আলোচনা ছিল। ফ্যাকডিল সিমটেক্সের থেকে সিমটেক্সটাও আমার কাছে ভালো মনে হয়েছিল, বলেছিও, সেটা গেছে। ফ্যাকডিলটাও বলেছি যে 21-22 টাকা পার করতে পারলে, কিন্তু যেদিন এটা 22 টাকা 21 টাকা উঠেছে সেদিনও আমি লাইভে বলেছি যে আগামীকালকে এটা সেল যাবে। এখানে মিজান ভাই নামের একজন আছে, ওনার কাছে ভালো ছিল, উনি আবার সেল করতে হাউসকে বলছে, আর হাউস বলছে এটা আরও ভালো হবে, কিন্তু আমি যেই সিস্টেমে বলেছি সেটাই হয়েছে। আচ্ছা, এবার দেশ বন্ধুটা দেখি। দেশবন্ধু এই জায়গায় একটা ডেলিভারি বড়, এই দেখেন ক্যান্ডেলেই বলে, আমি তো বলি না, কথাটা তো আমার ব্যক্তিগত না। সিপালটা যে লোয়েস্টটা আছে এখন, এটা আসলে তারা আবার উঠাবে কি উঠাবে না বা কতটুকু, এখান থেকে এমন একটা লুজার হবে না, হয়তো কিছুটা হয়তো 5-7 টাকার 2-4-5 টাকা এখান থেকে তো আপ হবে। বটমে আছে এখান থেকে, ওই যে বললাম না যে এখন যে শেয়ারগুলো বটম লেভেলে আছে এখান থেকে 5-7-10 পয়েন্ট, 10%, 15%, 20% একটা বাউন্স হবেই। তো এই দেখেন দেশবন্ধুটা ঠিক এই দিন যেখানে উঠেছিল এখানে একটা সেল গেছে, সম্ভবত আলোচনায়ও এনেছিলাম। তারপরে ডোমিনেন্সের কথা তো গতকালকে বলেছি যে 23-24-এ অলরেডি সাপ্লাই যাচ্ছে। তো এটাও সেম এখানে গেছে, এখন যেখানে আছে এটা একটা সাপোর্ট জায়গা আছে, এখান থেকে অন্তত পক্ষে 18-19 টাকা একটা আশা করা যায়। তার মানে এখান থেকেও 10-20%-এর একটা গ্যাপ হবে। তো ফুয়াং ফুডের কথাটা, ফুয়াং ফুড ফুয়াং সিরামিক দুইটাই দেখাচ্ছি। এই দেখেন ফুয়াং ফুড সিরামিক কোথায় নামায় নিয়ে আসছে। এখন এটা মার্কেট পতনেও সুযোগ পাইছে, নামাইছে, পাবলিকও সেল করছে, মোটামুটি একটা ইয়ে হয়েছে। এখন তার তো ঘোষণা কি দিছে না দিচ্ছে তো আমি জানি না, দেখবেন টেকনিক্যালি হিসাবটা আমি বলে দেই। তো টেকনিক্যালি হিসাবটা এই যে এই সাইডটা দেখি, এটার একটা প্রবলেম আগেও ছিল এখনও আছে টেকনিক্যালি হিসাবটা।
তো এখন 12 টাকা 20 পয়সা আছে, কেননা এটার এই রিদমে কয়েকবার চেষ্টা করেও উঠতে পারে নাই বা উঠাইতে পারে নাই। আপনারা জানেন যে এইটা এর আগে আরো অনেক আগে ফুয়াংফুট ফুয়াং সিরামিকের বড় বড় গেম হয়েছে, বিডি থাইয়ের মতন। এই ফুয়াংফুটটা খুব সম্ভবত 17-18 টাকা থেকে আহ, কোথায় নিয়েছিল, এই দেখেন, এই দেখেন 40 টাকা পর্যন্ত উঠাইছিল। বিডি থাইটা পয়সা আরো উঠাইছে, এই 42 টাকা পর্যন্ত উঠাইছিল। ঠিক আছে, এগুলা অনেক উপরের রেঞ্জে। আমি সবসময় বলি যে শেয়ারটা একবার দ্বিগুণ তিনগুণ চার প্রফিট করে, ওই শেয়ারগুলো ওই লেভেলটাতে আর কখনো অন্তত 2-4-5 বছর আর যায় না। এখন এখান থেকে 15-16 টাকা পর্যন্ত যাওয়ার, আবারও ওই জায়গাটা 15-16 টাকার জায়গাটাতে যাওয়ার পসিবিলিটি আছে। সেম বিডি থাইটা 13-14 টাকার ঘরটা বা 15 টাকার ঘরটা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। বিডি থাই ফুডটাও ওই ওই রেঞ্জ অনুযায়ী যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, এগুলো একই টাইপের। আইবিপি কিন্তু আবার ভিন্ন চরিত্র আপনাদেরকে দেখাইছি। আইবিপি আইবিপি দীর্ঘ সময় 13-14 টাকার ঘরটা আছে, এই পুরাটা একটা কালেকশনের জায়গা। তো ওর একটা গ্যাপ ফিল আপ করে উঠেছে, এবার একটু আশা করা যায় আইবিপিটা এই রেঞ্জটা পার করে, আহ, কারণ এইটা প্রিভিয়াস সাইডটা আর গত 1 মাসের সাইডটা একটা ভালো কাজ করেছে। তো এটা মোটামুটি 16-17 টাকার একটা হিসাব আছে, 16-17-18 টাকা পর্যন্ত একটা হিসাব আছে। দেখা যাক মার্কেটের সাথে সে কতটুকু দৌড় দিতে পারে, যেতে পারে। 15 টাকা যদিও তার কিছু সাপ্লাই রয়েছে 15 টাকার ঘরে, তবে এটা কোনো সাপ্লাই না, বড় কোনো সাপ্লাই না, সাপ্লাইটা আর একটু উপরে, সেটা হচ্ছে 17 টাকা থেকে 18 টাকার দিকে। তো আশা করা যায়, যেহেতু আরও একটা বিষয় আপনাদেরকে এটার মধ্যে আমি আরও অনেক আগে একবার বলেছিলাম, এটা কিন্তু ডাবল প্যাটার্নের শেয়ার। তো ডাবল প্যাটার্নের মধ্যে 50% অলরেডি হয়েছে, তো বাকি আছে আরও 50%। যেহেতু 50%-এর পরে সে একটা জায়গায় দীর্ঘ সময় ধরে রেখেছিল, তো এইবার আশা করা যায় ওই বাকি 50%টা সে গ্যাপ ফিল আপটা করবে, মানে গেইনটা করবে। তো ডাবলের মধ্যে 15% করছে, এটা লোয়েস্ট ছিল 9 টাকা, 9 টাকা থেকে 9-4-13, 13.5, 14 টাকা, 15 টাকা পর্যন্ত গিয়ে ওইখানে বেশ শক্ত অবস্থান ছিল এবং দীর্ঘ সময় ছিল, একদিন 2 দিন না, দীর্ঘ সময় ছিল। লম্বা সময়টা কত থেকে, লম্বা সময়টা হচ্ছে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত। তাহলে এই সময়টাতে সে একটা ভালো একটা 50%-এর উপরে, আপনাদেরকে একটা ক্যালকুলেশন বলেছিলাম যে 50% গেইন করার পরে সেখানে যদি ধরে রাখে, তাহলে আবারও সে নেক্সট 50%-এর জন্য চেষ্টা করে, এবং হয়, এটা হয়, যেহেতু একটা এখানে ইনভলভমেন্ট, এই জায়গাটাতে ইনভলভমেন্ট আছে। এখন বাজার পড়ছে, আমরা আম পাবলিক জাম মারছি, আর ক্রিকেটার মামুরা ক্যাচ করছে, এই হচ্ছে বিষয়। তো নাহি ক্যাপ নিয়ে গতকালকে আলোচনা করেছি। মন্য এগ্রোটা না, এটা একটা নতুন আইটেম। দেখি এটার কি পজিশন। আল্লাহ রে আল্লাহ, এটা উঠছিল, গেম হয়েছিল, ভালো গেম করছিল। এটা কখন করছিল, জুন মাসের দিকে থেকে সেপ্টেম্বরের 9 তারিখ, ওই যে এটা মার্কেটের যেদিন পতন হয় ওই দিনই থেকে আস্তে আস্তে ফিডিং হইতে হইতে নামতে নামতে, তার মানে এটা কত থেকে উঠছে, 200 টাকা, 200, আমি যদি বেস আরেকটু পিছনে কি আছে, না এখানে আছে, তাহলে আহ, এই এই জায়গা থেকে প্লের হিসাবটা ধরি, এটা 291 টাকা থেকে উঠছে, আবার সেই জায়গাতে আসছে, আর হাইয়েস্ট উঠছে কত, 200 দুগুণ, হ্যাঁ এটাও 50%-এর উপরে হয়েছে। লো পেড আপ তো ভাই, লো পেড আপের বিষয় তো। তো এইটার কোনো মানে ইউটার্ন দেখছি না, এটা এখানে এখন মানে একটা সাপোর্ট ক্রিয়েট করে আছে, সাপোর্ট ক্রিয়েট করে আছে। এখন উপরে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা যদি ফিল আপ করে, যদি গ্যাপটা ফিল আপ করতে চায়, তাহলে 324 টাকা। আর দেখেন এই সাপ্লাই জোনটাও 324 টাকা, দুই দিকে মিলান।
গ্যাপেও আছে 224, 324, এদিকে সাপ্লাই জোনটাও 324। এতটুকু, এই 324-এর ভিতরেই। এর উপরে যাইতে হলে এটা বাধা পার করতে পারলে তখন একটা হিসাব কিতাব হবে। আচ্ছা, তো এটা হচ্ছে এই গেল এটা। ওয়েস্টার্ন মেরিনটা দেখি। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডটার কি পজিশন? ভালো, পজিশন ভালো, মোটামুটি একটা পজিশন নিয়েছে। তো এটা তেমন একটা প্লেও হয় নাই। এর আগে একবার যখন এই লেভেল থেকে উঠছিল 10 টাকার ঘরের কথা বলেছিলাম, আরো অনেক আগে, মনে হয় মাস দুইক হয়ে গেছে। তো এখনো আবার ইউটার্ন আসছে। তো সাপ্লাই জোনটাই আমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট জায়গাটা ধরে নিতে হবে। তো এই গ্যাপটা একবার উঠেছে, এখন নেক্সট টাইম ওই জায়গাটাই আবার হিসাবে রাখেন। ওই জায়গাটা পার করতে পারলে, কারণ এটার পেড আপ ক্যাপিটাল অনেক বড়, তো ওইটার পার না করা পর্যন্ত ওইখানে ভালোই সাপ্লাই আছে, বুঝছেন? এইটা ওই দিকটা না পার করা পর্যন্ত ওইটার আর এখন যেখানে আছে এখান থেকে ধরেন 10 টাকার লেভেলটা বা 9 টাকা 20 পয়সা থেকে 10 টাকা এই পর্যন্ত একটা ভালো সাপ্লাই জোন আছে। এটা আগেও ছিল, এখনো আছে। তো এর উপরে যেতে পারে নাই। তো এসএস স্টিলটার কথা বলি, যে এসএস স্টিল আছে সম্ভবত ডেট দিয়েছে। তো ডেট দিয়েছে, তার ইপিএস টিপিএস সে দিতে পারবে কিনা সেটা দেখবেন। আমি টেকনিক্যালি বিষয়টা বলি। টেকনিক্যালি বিষয়টা তো বাজে অবস্থা, আগেও আছিল, এখনো আছে। কোনো ভালো কোনো সিমটম এখনো পর্যন্ত দেখা দেয় নাই এসএস স্টিলের। এখন এখান থেকে কতটুকু কোন ইয়ে আসবে, ডিভিডেন্ড আসলে, নো ডিভিডেন্ড দিলে ইপিএস যদি আরো খারাপ দেয়, তাহলে তো এখন কি করে না করে বোঝা যাচ্ছে না, কিন্তু সম্ভাবনা ক্ষীণ, সম্ভাবনাটা ক্ষীণ। ঠিক আছে, এসএস স্টিল, কারণ যতক্ষণ পর্যন্ত তার কোনো ভালো সিগন্যাল না আসে ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। এখনো ডাউন ট্রেন্ডে আছে, এখন এই ডাউন ট্রেন্ড কোথায় নিয়ে থামায় তাও কিন্তু কিছু বলা যাচ্ছে না। তারপরে আসেন আপনার ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে গতকালকে বিস্তর আলোচনা করেছি। ইন্স্যুরেন্সের অলওয়েজ ইপিএস ভালোই আসে, কেননা ওদের আর্নিংটা ভালো থাকে, কারণ ওদের খরচটা কম, যা আছে সব ইনকামই ইনকাম। তো অ্যাসালমটা দেখি। অ্যাসালমটা এখনো ভালো কোনো কিছু আসে নাই সিগন্যাল, কেননা অ্যাসালম, এসপি সিরামিক এবং খান ব্রাদার, কেপিপি, তিনটা নিয়ে আমি বারবারও সতর্ক করেছি, কারণ এগুলা ফেব্রুয়ারি মাসে দ্বিগুণ তিনগুণ গেম হয়েছে। যে শেয়ার ফেব্রুয়ারি মাসে গেম হয়েছে এগুলার আর সম্ভাবনা খুবই কম। তো ট্রাস্ট ব্যাংক নিয়ে গতকালকেও বলেছেন, ট্রাস্ট ব্যাংকটা একটু দেখি। ট্রাস্ট ব্যাংক আপনারা জানেন যে আর্মি পার্সনের এটা যে অবস্থান, তা এটা তেমন একটা, এটাও একটা স্লো আইটেম। এটা আমিও একবার কিনে অনেক পেইন খাইছিলাম অনেক আগে, ওটা মনে হয় 7-8-10 বছর হয়ে গেছে ওই টাইমটাতে। আরো উপরের রেঞ্জে কিনছি, অনেক ভোগাইছে। তো এটা তেমন একটা প্লেরোল, ভালো কোনো প্লেরোল তেমন একটা দেখি না, আমি দেখি নাই। তো এখন এটার যে ক্যান্ডেল আছে সামনে, জুন ক্লোজ, ডিসেম্বর ক্লোজিং এর একটা প্রিপারেশন, এখান থেকে এন্ট্রি পয়েন্ট হচ্ছে। একটু সময় নিলেও আস্তে আস্তে ধীরে ধীরে এটা ভালো হবে। এই জায়গাতে এন্ট্রি নেওয়া যায়, এন্ট্রির জন্য বেস্ট জায়গা। আর এটা লোয়েস্টের লোয়েস্ট যেটা, এটাই এবার লোয়েস্ট। তবে ইপিএসটা, ব্যাংক সেক্টরটা ইপিএসটা দেখে একটু, ব্যাংক ফাইন্যান্স, ব্যাংক আর ফাইন্যান্স, এই দুইটার ইপিএস দেখে শুনে বুঝে নেবেন, ঠিক আছে? ব্যাংকের মধ্যে আমি কয়েকটা ব্যাংকের কথা বলেছি, ওই ব্যাংকগুলো কিন্তু ফান্ডামেন্টালি অনেক স্ট্রং। যেমন সিটি ব্যাংক, তারপরে মিডল্যান্ড ব্যাংক, তারপরে সাউথ ইস্ট ব্যাংক, ইবিএল, তারপর উত্তরা ব্যাংক, ব্যাংক পুবালি, পুবালি ব্যাংক। আর ব্যাংক এশিয়াটাও ভালো, ব্যাংক এশিয়াটাও ভালো। তবুও এই পেস্টগুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে? এরপরে আসেন আপনার এমারেল অয়েল বন্ধ ভাই, এগুলা ফ্যাক্টরি ট্যাক্টরি বন্ধ, এগুলা নিয়ে বেশি একটা আহ, আলোচনার সামনে আনতে চায় না পাবলিক। এগুলা এমারেল অয়েল, তারপরে ওই যে খুলনা প্রিন্টিং, তারপরে ফ্যামিলি ট্যাক্স, এই জাতীয় শেয়ারগুলো বন্ধ ফ্যাক্টরি। 30টার মধ্যে তো লিস্ট অলরেডি ডিএসসি থেকে ঘোষণা করা হয়েছে।
এবং এগুলো থেকে আমি সবসময় বলি যে অন্তত আপনারা আমাকে যারা ফলো করেন তারা একটু দূরে থাকেন, দূরে থাকার অনুরোধ করছি। তারপরও ডিসিশন আপনারা নেবেন, কারণ আপনারা এখানে পয়সা কামাইতে আইছেন, সুযোগ পাইলে কামাইবেন আর সুযোগ পাইলে বাস খাইবেন। এটা আপনারা বুঝে শুনে যদি ইয়ে করেন, না বুঝে যদি এই ধরনের স্টকগুলোর দিকে বারবার আলোচনা আনেন, সেটা আপনারা নিজের দায়িত্বে ইয়ে করবেন। আমি একটা ভালো জিনিস, আহ, সেটা হোক এ বি জেড, যেটাই হোক, যেমন এই যে আপনাদেরকে আপ্তাবটর কথা বলেছি, আপ্তাবটর একটা ফান্ডামেন্টাল বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত কোম্পানি। জেডে গেছে তাতে কি হয়েছে, ইপিএস খারাপ হয়েছে, আবার রিকভারি করবে, তারা ভ্যানিশ হবে না। অন্যান্য এই দুর্বল কোম্পানির মতন ভ্যানিশ হবে না, মার্কেট আউট হবে না। জেডে থাকলেও সে মার্কেটে থাকবে, ডিভিডেন্ড দিয়ে হোক বা ক্যাপিটাল দিয়ে গেইন হোক, সেটা আপনাদেরকে প্রফিট দিবে, বিএসসি দিয়ে প্রফিট দিবে, এগুলাতে কোনো ভয় নাই। কেডিএস দিয়ে প্রফিট দিবে, তারপরে এসপিসিএল দিয়ে প্রফিট দিবে। এসপিসিএল এ আপনি যে রেটে আটকা আছেন সেই রেটটা আপনাকে বাজারের যখন ভালোভাবে রিটার্ন দিবে, কেডিএস রিটার্ন দিবে, বিএসসি রিটার্ন দিবে, সাবমেরিন কেবল রিটার্ন দিবে, ইউপিজিএল অলরেডি ভালো অবস্থানে আছে, সিমটেক্স, ফ্যাকডিল, তারপরে এই যে স্কোয়ার নেট, এইগুলা এগুলা ভালো জিনিস। এই যে এই অ্যাপেক্স ফুডের, এটা তো জানেন এটা বড় কোম্পানি, এগুলা বড় কোম্পানি, এটা স্কোয়ার গ্রুপের কোম্পানি, ঠিক আছে? তো এগুলা আপনাদের লোকসান হবে না, এগুলাতে লোকসান হবে না। এগুলা হয়তো সাময়িক তাদের বিজনেস পলিসির কারণে বা আমাদের যেই সরকার এখন ইন্টেরিম সরকারের কারণে বাজারটা, বিজনেসটা একটু ডাউনে আছে, সবারই ডাউনে আছে কম বেশি। তো এগুলো আবার যখন ইলেকশনটা হয়ে যাবে, ইলেকশনের পরে যখন নতুন গভর্নমেন্ট আসবে, তখন দেখবেন যে বাজারের একটা ব্যালেন্স চলে আসবে, কম বেশি ব্যালেন্স চলে আসবে। এটাও মাথায় রাখবেন যে একটা জিনিস বলি, আর একটা জিনিস, ইলেকশনটা হয়ে গেলে একটা যখন স্থিতিশীলতা আসবে, দেখবেন যে বাজারটা আবার একটা রিদম। তবে বাজারের কিছু কিছু বিষয় আছে, তো এটা আপনারা অবশ্যই জানেন যে কোন কোন টাইমে বাজারটা কারেকশনের দিকে যায়, বিশেষ করে ডিভিডেন্ড কেন্দ্রিক টাইমটাতে, ইপিএস কেন্দ্রিক যখন ঘোষণা আসে, তার মধ্যে অক্টোবর একটা আছে, ওইদিকে মার্চ এপ্রিল, এপ্রিল মাসটা আছে। এই 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 টাইমগুলো আপনারা খুব ক্রুশিয়াল টাইম, এগুলোতে আপনারা সতর্কতার সহিত আপনারা বিনিয়োগ থেকে সাবধানে। যেমন সেপ্টেম্বরের 9 তারিখ থেকেই মোটামুটি যখন বলছি যে সাইডওয়েজ থাকবে, সাইডওয়েজ থাকবে, সাইডওয়েজ থাকবে, তো এই সাইডওয়েজের মধ্যে দিয়ে একটা যখন চাপ দিছে, তখন সমগ্র মার্কেট নিয়ে একটা চাপ দিছে। তার ভিতরেও কিন্তু ভালো ভালো পজিশন নিয়েছে। মতিন স্পিনিং এগুলো ডিভিডেন্ড কেন্দ্রিক, তবে মতিনের রেটটা হচ্ছে, মেইন এন্ট্রি পয়েন্টটা হচ্ছে 45 টাকা, আর এক্সিট পয়েন্টটা হচ্ছে 55-56 লেভেলটা, এগুলো। আচ্ছা, আহ, ইজেন উঠছে দেখে পড়ছে, ইজেন পড়ছে কেন, ইজেন বাড়ছে এই কারণে পড়ছে। দেখেন ইজেনটা আমরা কখন নজরে আনছিলাম মনে আছে? যেটা বেশি উঠছে সেটা বেশি পড়ছে, যেটা এই দেখেন আমরা ইজেনটা, আপনি যেহেতু বলছেন ইজেন পড়ছে কেন, মনে আছে আরো 2 মাস বা 2 মাস 2.5 মাস আগে যখন আমি বললাম যে আইটি সেক্টরের মুভমেন্টে যাচ্ছে, তাই না? তখন আমরা ওই যে ড্যাফোডিল, তারপরে অনেকগুলা এই যেগুলো বটম সাইডে আসছিল, অগ্নি সিস্টেম, বিডি কম, এগুলো নিয়ে বেশ আলোচনার মধ্যে ছিলাম। তারপরে যেগুলো আইএসএন অনেক হাই রেঞ্জে চলে গেছে, তারপরে আইএসএন ইনট্যাক অনেক হাই রেঞ্জে চলে গেছে, ওইগুলো থেকে সতর্ক করেছি। আর যেগুলো বটমে ছিল, তো এই ইজেন্টটা 20 টাকা থেকে 32 টাকা উঠছে, তো 20 টাকা থেকে 32 কত পার্সেন্ট হয় একটু ক্যালকুলেশনটা করেন। অলমোস্ট 20 টাকা থেকে 32 টাকা, 60, সরি, হ্যাঁ, 52-3%, তার মানে 50%-এর উপরে গেইন হয়েছে। তো উপরে 50%-এর উপরে গেইন হওয়া মানে বুঝেন আপনি। এখন আপনি যদি উপরে এই ক্যালকুলেশন না করে যদি আপনি উপরে এন্ট্রি দেন, তো সেটা আপনি বোকামি করেছেন। আর আপনি যদি আমার লাইভের শুরু থেকে থাইকে থাকেন, তাহলে তো এই বোকামি করার কথা না। তো সুতরাং ওইটা গেন হয়েছে, আবার পড়ছে, এখন আবার কিছুটা রিকভারি হয়েছে, কিন্তু এটা ওই যে আবার ওই জায়গাটাতে যাবে কিনা সন্দিহান। কেন? উপরে ডেলিভারি দিছে, ওই ওদের ওদের এই এই কে কার ঘাড়ে নেবে এগুলা, বুঝছেন? তো এখন যে জায়গা আছে এখানে একটা সাপ্লাই জোন আছে, এই যে জায়গাতে সাপ্লাই হচ্ছে,
কেননা সে 21 টাকা নামাইছিল, ওই তার প্রিভিয়াস জায়গায় নামাইছে, সেখান থেকে 23 টাকা গেছে। কেন সেল আসছে এটাও দেখেন, এই যে এদিকে আগে আটকা, যে ভাইয়েরা আটকা ছিল, যারা আটকা ছিল তারা পাই, ওই যে ছাইড়া দে মা কাইন্দা বাঁচি এরকম অবস্থা, তারা বলতেছে আমি তো আমার ক্যাশটা পাইছি, স্টপ লস হোক আর কিনা দাম হোক পাইছি, যার কারণে এটা উঠতে গেলে সেল আসে। বুঝতে পারছি। এই হচ্ছে ইজেনের মতন কাহিনীটা। আইএসএনটার বলছেন সেম কাহিনী, আইএসএন তো বিশাল গেম হয়েছে, কত পার্সেন্ট গেন হয়েছে আপনি হিসাব করেন, ক্যালকুলেশন করেন। ওর যখন টান শুরু হয়েছে যেখান থেকে নামাইছিল, তো ধরেন 12ই আগস্টে এটা ছিল 43 টাকা, তো 43 টাকা থেকে 129 টাকা গেন হয়েছে, ডাবলেরও উপরে, অলমোস্ট দেড় গুণের মতন গেম হয়েছে। তো দেড় গুণের মতন গেম হয়েছে, কিন্তু তারে ডেলিভারিটা দিছে 100 টাকার ঘরটাতে। তো সেই হিসাবে কিন্তু এইটা অতটা নিচে নামে নাই, কিন্তু সে নিচে নামবে, কেন নামবে, সে নিচে গ্যাপ রাইখা উঠছে, দেখছেন? এই গ্যাপগুলা টুডে টুমোরো ফিল আপ করতে সে নিচে আসবে, এটা লিখিত রাখেন এগুলা। উপরের গ্যাপ যেমন ফিল আপ করতে যায়, নিচের গ্যাপও ফিল আপ করতে আসে, ঠিক আছে? তো এখন 99 টাকা, এখানে দেখেন ওই যে সেল আসতেছে উপরে গেলে, এখান থেকে যে কোনো সময় আবারও নিচের দিকে আসার সম্ভাবনা আছে। তো ইবনে সিনাটা দেখি। আমি আলোচনা আপনাদেরগুলো যেটা মার্কেটের হিসাব চরিত্র এবং গ্রাফের হিসাবগুলো দেখে, যা গ্রাফ আমাকে বলে তা বলছি। পরবর্তীতে বললেন না ভাই আপনি বলছেন, না আমি বলি না, আমার গ্রাফে বলছে, ঠিক আছে? সিস্টেম যা কিছু আছে সেই, যেটা পারফেক্ট কাজ করে সেই জায়গা থেকে আমি আলোচনাগুলো আপনাদের কাছে তুলে ধরি। এখন ইবনে সিনাটা, এটাও ভালো একটা কারেকশন হয়েছে, একটা পজিশন। ইবনে সিনা তো ভালো শেয়ার, ফান্ডামেন্টাল শেয়ার। ইবনে সিনা জানেন যে বাংলাদেশে আহ, আহ, হাসপাতাল জগতে তাদের একটা সুনাম আছে, এবং ইবনে সিনার আহ, ইয়েও আছে, ফার্মাসিউটিক্যাল আছে, বেশ ভালো। প্রাইসটাও দেখেন যে তার ভালো অবস্থান, মানে দামি, দামের একটা গুণ আছে যেটা, সেটা আছে, কিন্তু এটাও ডিভিডেন্ড কেন্দ্রিক, তেমন একটা প্লে রোল ওই ধরনের গেম তারা করতে দেয় না, কারণ একটা গ্যামলিং হয় বেশি দুর্বল কোম্পানি নিয়ে। যেমন আইএসএন এর অবস্থা, জেড জেড গ্রুপ না এটা, আইএসএনটা ওইগুলা নিয়ে হয়েছে। তো ইবনে সিনার যে জায়গাটা আছে, এটা একটা ভালো সাপোর্ট জোন আছে। তো এখান থেকে আবার যদি উপরে যায় এই 315 দিকে, বা 15-20-এর দিকে যদি যায় আর কি, এখন যে পজিশনটা আছে ভালো, এখান থেকে উপরে একটু যাবে, ধরেন 300 টাকার ঘরটা 305-360 টাকা যাবে, এতটুকু সাপ্লাই জোন এই জায়গাটাতে যাওয়ার জন্য রেড তৈরি হয়েছে, যাবে 314-15 টাকাও যেতে যাওয়ার সম্ভাবনা আছে। কাশেম কাশেম রাইসেলটা, এটাও বেশ পড়েছে, একটা ক্যান্ডেলটা ভালো, এটা সাপ্লাইটা হচ্ছে 42 থেকে 43-44 টাকার ঘরটা, হ্যাঁ 42-43, 39 টাকা আছে, হয়তো আগামীকালকে এদিকে একটা ট্রেড করে হয়তো স্লো হয়ে যেতে পারে। তারপরে অ্যাডভেন্ট ফার্মাটা দেখি, অ্যাডভেন্ট ফার্মা আমি ইয়েতে দেখেছি, মার্কেট ইয়েতে দেখেছি ফার্মাসিউটিক্যালটা ভালো একটু মুভমেন্টের মধ্যে আছে, মানে টোটাল সেক্টরটা ভালোই আছে। অ্যাডভেন্ট ফার্মা একটা দেখছেন, মারুউজু ক্যান্ডেল করেছে, ভালো একটা ক্যান্ডেল করেছে। এখন এই ক্যান্ডেলটা কিভাবে করেছে, ভলিউমটা দেখা ছাড়া বলা যাবে না, কারণ অনেক সময় তারা ডাউনে একটা ট্রেড করে এরপরে উপরে গিয়ে ভলিউমটা করে, তখন এই ধরনের ক্যান্ডেল হয়। ওই এটা কি ভলিউম না, ভলিউম নিয়ে তো উঠে নাই, ভলিউম নিয়ে উঠার এই চরিত্রটা হয়, ওই ক্যান্ডেলটার এরকম হবে, এই যে এই এই ধরনের ক্যান্ডেল হবে, তার তার মানে এটা সকালে একটা নিচে মারছে তারপরে উপরে উঠছে, ঠিক আছে? তো এমনিতে এটা অ্যাডভেন্ট ফার্মাটা যদি আমি একটু ক্লোজলি দেখি, পয়েন্টটা যদি একটু হিসাব মিলাই, বটমটা ধরি 14 টাকা 10 পয়সা, ঠিক আছে। এটা এইদিকে আবার 16 টাকার দিকে সাপ্লাই জোন, এটা 16 টাকা 30 পয়সার দিকে সাপ্লাই জোন, ঠিক আছে। আচ্ছা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স আর একটা কি বলছেন, পপুলার লাইফ। পপুলার লাইফটা ভালো মনে হয় 49 টাকার ঘরে, এটা ভালো জায়গা, একদম কংক্রিট জায়গা, এটা ভালো জায়গা। ডেল্টা লাইফটা আগে দেখি।
পজিশন লাইফ সেক্টরের কিছুটা আবার মুভমেন্ট আসতেছে, লাইফ ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স এগুলোর ইয়ে আসবে। বিডি ফাইন্যান্স আমি ভিডিওতে আপলোড দিছি ভাই, বিডি ফাইন্যান্স তো একটা ভালো পজিশন দেখছি, তবে সম্ভবত গ্যাপ যেহেতু হয়েছে আর উপরে সাপ্লাই জোনটা দেখছি 16 টাকা 30 পয়সা না কত ক্লোজ দিছে তাই না? তো সম্ভবত উপরে আগামী রোববারে সাপ্লাই যেতে পারে, উপরে একটা ট্রেড করে স্লো হইতে পারে, আমি দেখেছি, ভিডিওটা দেখে নেবেন, ওই যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আছে, ওটা ক্লিয়ার বলা আছে। আচ্ছা, তো ডেল্টা লাইফটার এইদিকে 81 82-র দিকে সাপ্লাই আছে, ঠিক আছে, ওইটা পার না করা পর্যন্ত এটা এখন এই 81 82 পর্যন্ত হিসাব রাখেন। আর পপুলার লাইফটা বলি, ডেল্টা লাইফের থেকে পপুলার লাইফটা ভালো। এই যে দেখেন ওই যে 49 টাকার ঘরটা ঠিক ওই জায়গাতে আছে, তো এইটাতে আবারও মুভমেন্ট আসবে, সিগন্যাল দিচ্ছে। তো 52 53 জায়গাটাতে 52, হ্যাঁ এই যে 51 52 পার করতে পারলে আরো উপরে যাবে, তবে সম্ভাবনা আছে এটা আরেকটু উপরে যাওয়ার। হিসাবটা 53 54 ঘরটা 53 54 ঘরটা যাওয়ার সম্ভাবনা আছে এই দিকে। তো আমরা এটাতে ভালো মজা করছি টিপু ভাই, তাই না? এদিকে ইয়া আছে এটা, এখন এই এই রেঞ্জটাতে সাপ্লাই জোনটা এই যে এখানে এই 52 53 54-তে আছে, তখন ওইটা পার করে ফেলেছিল আমরা যখন সিগন্যালটা পাইছি। তো ওই ধরনের সিগন্যাল এখন আর আসছে না। ওইটা ওই একটা পুরা সেক্টরের সিগন্যাল ছিল, ওই সিগন্যালটা আমরা পাইছি ওই টাইমে, আমরা সেপ্টেম্বরের মাঝা না অগাস্টের লাস্ট মুভমেন্টে গিয়ে এটা পাইছিলাম আমরা। তো আমরা সবাই মিলে ভালো একটা জায়গায় প্রফিট করেছি, এবং 5 7 দিন মানে ম্যাচিউর্ডেরও পরে 5 7 দিন ছিল, 10 দিন ছিল। আমরা তো 55 56 দিকে এক্সিট এসেছে, এটা 62 60 62 পর্যন্ত উঠছে। ওভার গ্রিডিং আমরা হই না, কারণ আমরা আমার যারা শুরু থেকে আমরা শিখাইছি, তো তারা কেউই ওভার গ্রিডি না, আমার যারা প্রিয় ভাইরা আছে। পপুলার লাইফটা এখন এন্ট্রি দেওয়ার ভালো জায়গা, এখানে ভালো অবস্থান আছে, এখান থেকে 4 5 টাকার একটা গ্যাপ আসবে আশা করছি। তারপরে ন্যাশনাল হাউজিং এর যে ইয়েটা আসছে, ভালো একটা ইপিএস আসছে। আচ্ছা জি, ন্যাশনাল হাউজিং দেখায়, তারপর জিপিটা বলবো। জিপিটিপি এগুলো হচ্ছে কি আপনার এই যে ডিভিডেন্ড কেন্দ্রিক শেয়ার, তো ওই রকম প্লে রোল করে না। এই যে ন্যাশনাল হাউজিং এর একটা ভালো ইপিএস আসছে, ক্যান্ডেলও ভালো, সব দিকেই ভালো, বেশ ভালো অবস্থানে, এটা 24 টাকা 60 পয়সা আছে। যেহেতু মার্কেট পড়ার কারণে নামছে, তা সাপ্লাই জোনটা এটা 25 25 26 টাকা, এটা সাপ্লাই জোন হবে না, কেননা এটা ছিল এই রেঞ্জে। এটার সাপ্লাই জোনটা হবে 28 টাকা 27 28 টাকার ঘরে, আরো একবার উঠেছিল, হ্যাঁ ওইটাই সাপ্লাই জোনটা আমাকে ধরতে হবে, 27 টাকা থেকে 28 টাকা 29 টাকা পর্যন্ত। আর এই 27 28 টাকা 29 ধরেন 30 টাকা যদি পার করতে পারে, 30 90, তাহলে কিন্তু এটা উপর দিকে আরো প্লে হবে। তবে যেহেতু সামনে ওর হিসাব আছে, যেহেতু হিসাব আছে সেহেতু তার খুব পজিটিভ সাইন আছে এই জায়গাতে, ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্স খারাপ না, ভালো হবে। আচ্ছা, জিপির কথা বলছেন, জিপি দেখেন, ডিভিডেন্ড কি ঘোষণা করছে? করে ফেলবে মনে হয় সম্ভবত, ও এটা তো মনে হয় আহ, জুন ক্লোজিং না, এটা মনে হয় ডিসেম্বর ক্লোজিং কিনা, আমার কাছে বিষয়টা স্পষ্ট না। তবে ও তো আগে তো দুইবার দিত, ইন্টেরিয়াম দিত আর ফাইনালি দিত, এখন এটা কোনটা আপনারা একটু দেখবেন। তো এটার 300 টাকার ঘরে একটা সাপ্লাই আছে, 300 টাকার ঘরে, 300 টাকার ঘরে, 300 টাকার ঘরে আছে। আমি টেকনিক্যাল অ্যানালাইসিস আমি যেভাবে দেখাই, আমি একদম একদম সহজ ভাষায়, সহজ বাংলা ভাষায় দেখাই এই চার্টটা, যেভাবে দেখাই, যারা ওভার স্মার্ট বা ইন্টারন্যাশনাল মানের দেখায় তারা বলে যে ব্রেকআউটের পরে মানে এন্ট্রি, আর আমার সিস্টেমে বটম সাইডটা মানে সাপোর্ট লেভেলটাতে এন্ট্রি। তাহলে দুইটা পার্থক্য, ব্রেকআউটের এন্ট্রি কোনটা? সাপ্লাই জোন পার হইলে এন্ট্রি, সাপ্লাই জোন পার হইলে এন্ট্রি। আর আমার হিসাব হচ্ছে সাপোর্ট জোনে যদি আমি এন্ট্রি দেই, সাপোর্ট জোন থেকে সাপ্লাই জোনে তো 20% 10% 20% গেইন, তাহলে আমি ওই বাড়তি রেটে কেন এন্ট্রি দেব? বুঝাইতে পারছি? অধিকাংশ লোক আমাদের দেশের যেটা হয়, ওনারা যেটা বুঝান, মামুরা ওইখানে ডেলিভারি দেন, ক্লিয়ার অ্যান্ড কাট কথা। তারপরেও অনেকেই ওই ভুলটা হ্যাঁ, সাপ্লাই জোনে আমি সাপ্লাই জোন পার করার পরে এন্ট্রি দেব, কখন দেব?
আমি যখন দেখবো যে সাপ্লাই জোনের পার করার পরে ওই সাপ্লাই জোনের আশেপাশে অন্তত 5-7 দিন একটা সাপোর্ট ক্রিয়েট করছে, তখন সাপোর্ট ক্রিয়েট করার পরে সাপ্লাই জোন ওই যে ব্রেকআউটের সাথে সাথে আমি এন্ট্রি দেব না, ব্রেকআউটের পরে আমি দেখব তার পরিস্থিতি কমপক্ষে 4-5 দিন 7 দিন এক জায়গায় ধরে রাখতে পারতেছে কি পারতেছে না, নাকি ওইখানে সেল আউট দিয়ে ও আবার সাপ্লাই জোনের নিচে চলে আসে। যেমনটা আপনাকে এই যে জিপির সাথে সাথে আপনার ওইটা দিয়ে বুঝাই, রবি। এই রবিটা নিয়ে আমি বিস্তর আলোচনা করেছি, এগুলো শিক্ষার জায়গা। এই রবিটা দেখেন প্রিভিয়াস হিস্ট্রিতে এই জায়গাটা যতক্ষণ পর্যন্ত পার না করতে পারছে ততক্ষণ আমি আপনাদেরকে একই কথা বলছি, এই সাপ্লাই জোন পার করতে হবে, সাপ্লাই জোন পার করার পরে স্ট্রংলি সেইখানে সাপোর্ট ক্রিয়েট করতে হবে, তারপরে গিয়ে আমি ব্রেকআউটের হিসাব মাথায় রেখেই এন্ট্রি দেব। এখন রবিতে আপনারা আমি যেটা বলতেছি আপনারা এন্ট্রি দিতে পারেন, কোনো সমস্যা নাই। কেন? সে সাপ্লাই জোনটা পার করে একটা মাস, এই পুরা সেপ্টেম্বরের 10 তারিখ থেকে অক্টোবর মাস এই সাপ্লাই জোনের উপরে মধ্যে রেখে সাপোর্ট ক্রিয়েট করে ফেলেছে। এখন এই সাপোর্ট আর এই সাপ্লাই দুইটাই সাপোর্ট হয়ে গেছে, তার মানে এখন কংক্রিট জায়গা, এটা এখন আর নিচে আসবে না, এটা উপরের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি অলরেডি ফুলফিল করে ফেলেছে। বুঝে আসছে কিনা একটু জানাবেন, বুঝতে পারছেন কিনা জানাবেন। এখন আপনাদের এই জায়গাতে ভয়ের কোনো, রবিতে কোনোভাবে ভয়ের কোনো কারণ নাই, কারণ এখানে অনেক ইনভলভমেন্ট হয়ে গেছে। ঠিক আছে, এর মধ্যেও যখন মার্কেটটা পতন হয়েছে তারপরেও কিন্তু একে চাপ দিছে নামানোর জন্য, এটা ওরা দেয় না, এটা পাবলিক চাপ দিছে, পাবলিক চাপ দিছে, আতঙ্কিত হয়েছে, মারছে। আবার তারাও কিছু নিচে মায়ের আতঙ্ক সৃষ্টি করছে শেয়ারগুলো নেওয়ার জন্য, তারা যদি 5 লাখ মারছে তারা 10 লাখ কালেকশন করে ফেলছে। বুঝাইতে পারছি? তো এবার আসেন যে জিনিসটা নিয়ে বলবো। হ্যাঁ, জিপি 2বার দেয়, জিপি 2বার দেয়। জিপিএস ইস্পেত নিয়েও বারবার বলেছি 22 টাকার ঘরে ওর বিশাল সাপ্লাই জোন পারে নাই। লঙ্কা বাংলাও 17 টাকা 18 টাকা 18 টাকার ঘরে বিশাল সাপ্লাই জোন পার করতে পারে নাই। বেস্ট হোল্ডিং তাও 17-18 টাকার ঘরে বিশাল সাপ্লাই জোন তাও পার করতে পারে নাই, নিচে আসছে। এই জিনিসগুলো যাদের আছে তারা এই আমার এই বিষয়টা নিয়ে আহ, অনুধাবন করে ওইভাবে চিন্তা ভাবনা করেন। জিপিএইচ ইস্পাত, একটা সময় এই জিপিএইচ ইস্পাত কত ফান্ডামেন্টাল স্ট্রং ছিল, এখনো তাদের ফ্যাক্টরিটা অনেক বড়, কিন্তু তাদের এই বিশাল একটা এই পিএস এর দিকেও একটু তারা ফল করেছে, কিন্তু শেয়ারটা কিন্তু আসলে ফান্ডামেন্টাল শেয়ার, মানে ইস্পাত জগতের মধ্যে কিন্তু ইয়ে, কিন্তু ওই যে বিগ পেড আপের কারণে আমার জানা মতো অনেক বড় বড় পার্টিরা 56 লেভেলে আটকা আছে। এখন এটা কবে নেয় কিভাবে নেয় জানি না। তো এই যে 22 টাকার ঘরটা দেখছেন, এই যে 21-22 টাকার বারবার ধাক্কা খায়, ওই যে এই যে 22 টাকার ঘরটাতে বিশাল, 21-22 টাকার ঘরে বিশাল সাপ্লাই। আপ্তাবটর তো কালকে বিস্তর আলাপ করছি, আপ্তাবটর আমার মনে হয়, আমার মন টানতেছে যে এটা রোববারে আপ্তাবটর হল্ট হবে। যদি কেউ এন্ট্রি দিতে চান সকাল সকাল, ওই যে একটা ভিডিওতে আমার শেয়ার করছে ভাই, মজার ঘটনা শুনেন, কয় 42 টাকায় গেলে এন্ট্রি দিবেন, 42 টাকার গেলে তারপরে এন্ট্রি দিবেন। ওরা বলে ওই তাদের একটা এই সম্ভব টেকনিক্যালি দুইজনে মিলে এটা কনভার্সন করে ভিডিও করছে। তো আমি 42 টাকার থেকে এন্ট্রি না দিয়ে যদি আমি 36 টাকা এন্ট্রি দিতে পারি, 37 টাকা এন্ট্রি দিতে পারি, সেটা তো আমার জন্য আরো ভালো, আরো ভালো। তো ওই হিসাবতে আরো ভালো। বিপিএমএল, বিপিএমএলটা দেখেন 30 টাকা, ভালো একটা পজিশন আছে। বসুন্ধরা পেপার, এটা কেন উঠতে পারে না জানেন? এটারও একটা রিজন আছে, জানেন? এটা এটা অবশ্যই জানেন, অনেকেই জানেন। 39 টাকা এন্ট্রির কথা, তো 39 টাকা এন্ট্রি না দিয়ে আপনি দুইটা এই 36-37 এন্ট্রি দিলে 39 আর 36-37 পার্থক্য আছে না? কত পার্সেন্ট পার্থক্য আছে হিসাব মিলান। আরেক গ্রুপে বলছে 42-এ গেলে এন্ট্রি দিতে, তো 37 থেকে 42 কত, কত পার্থক্য, কত পার্সেন্ট পার্থক্য হিসাব করেন। আর 42-এ যদি এন্ট্রি দেন
তাহলে মানে ওইটা আমি তো সাপ্লাই জোন তো বলছি 45 টাকার ঘরে একটা সাপ্লাই জোন আছে, তো 42 টাকা এন্ট্রি দিলে 45 টাকা আপনি সাপ্লাই কিভাবে দিবেন? ম্যাচিউরিটির হিসাব করবেন তো, বুঝে আসছে? এখন ওই যে বললাম না, একটা গ্রুপ আছে বা ইয়ে আছে যে ব্রেকআউট হলে এন্ট্রি, আপে এন্ট্রি। আমি 42-এ না, আমি আপনার 45-এ এন্ট্রি দিব বা 46-এ এন্ট্রি দিব। কখন দিব? যখন দেখবো যে 46-45-এ সে সুন্দরভাবে ধরে শক্তভাবে 7-8 দিন 10 দিন এক জায়গায় আছে, তখন আমি 45-এ এন্ট্রি দেবো। কিন্তু এখন দেবো না, এখন আমি 36-এ এন্ট্রি দেবো, এখন আমি 37-এ এন্ট্রি দেবো। বুঝাইতে পারছি? এই বসুন্ধরা পেপারের তো আপনারা জানেন, গভর্নমেন্টের ওদের কিছু হিসাব কিতাব আছে এখানে, অনেক কিছু গ্যাস লাইনটা অবৈধভাবে নিয়ে গত 17 বছর ইউজ করছে, আরও কিছু বিষয় আছে জানেন। এই কারণে এটা আর ওরকম প্লে হয় না। এটা এক সময় প্লে হয়েছিল, দেখছেন ওই যে উপরের দিকে দেখেন, এটা বিগ বিগ প্লে হয়েছিল। কত হয়েছিল দেখেন, কোথায় নিয়েছিল দেখেন, 80 টাকা। 80 টাকার উপরেও আছে, আরো আরো উপরেও আছে, আরো উপরেও আছে, আরো উপরেও আছে। অনেক অনেক গেম হয়েছে এটা 22-23 সালের দিকে, ঠিক আছে? 22-23 সালের দিকে এই যে দেখেন, দেখছেন এই দেখছেন 120 টাকা উঠাইছিল এটা। কত থেকে উঠাইছিল? 50 টাকা থেকে। আরো নিচেও আছে, হ্যাঁ 50 টাকা থেকে 120 টাকা, মানে ডাবলের উপরে ডাবল প্লে করছে, ঠিক আছে? তো এখন এই জায়গা থেকে তেমন একটা মুভমেন্ট এই বছর দেখছেন যে বাজার ফুল ফর্মে থাকা সত্ত্বেও ওরা বলতেছে 52-তে সাপ্লাই। তা আমি কি ঘোড়ার ডিম দেখাইছি? আপ্তাবট ওরা দেখাইছে 52-তে সাপ্লাই, তা আমি কোন ঘোড়ার ডিমটা দেখাইলাম ভাই? আয় আয় আয়, 52-র কথা শুনে ডরাইছে, মানে নেট স্লো হয়ে গেছে গা। আসছে 52-র কথা শুনে আপ্তাবট নিজেই ডরাইছে। যাবে 52-র মতো যাওয়ার, 52, 60, 70 টাকার মতন যাওয়ার শেয়ার, কিন্তু আপ্তাবট 52, 60, 70 টাকার মতন যাওয়ার শেয়ার। আপ্তাবট 52, 70, 52 না, 60, 70 টাকার মতো যাওয়া শেয়ার, কিন্তু তার ধাপ তো পার করতে হবে, তাই না? আপনি ধরেন মেট্রোতে উঠছেন দিয়াবাড়ি থেকে, আপনি মেট্রো থেকে উঠছেন দিয়াবাড়ি থেকে, তো আপনি যাবেন মতিঝিল। আপনি মেট্রোতে উঠছেন দিয়াবাড়ি থেকে, আপনি যাবেন মতিঝিল। তা আপনার কি এক টানে মতিঝিল নিবে, নাকি প্রত্যেকটা স্টপেজ স্টপেজ ধরায় ধরায় নিবে? এই সেম জিনিস আপ্তাবট, এই যে দেখেন 42 টাকা বলছে, 42 টাকা ব্রেকআউট, তাই তো? এবার আসলে আপনাদেরকে আমি সাপ্লাই জোনটা বলছি কত, 45 টাকা। দেখেন তো মিলে কিনা, সাপ্লাই জোনের সিস্টেমটা আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা। এই দেখেন, এই যে লম্বা জায়গা যখন একটা জায়গা উপরে থাকবে সেটা হচ্ছে সাপ্লাই জোন, আবার নিচে যখন লম্বা জায়গায় একটা জায়গায় কালেকশন চলবে সেটা হচ্ছে সাপোর্ট জোন। এই যে সাপোর্ট জোন সাপ্লাই জোন আপনাদেরকে শিখাইছি। এখন আরেকজনে বলছে যে সাপ্লাই জোন 52 টাকায়। আচ্ছা দেখি আমরা 52 টাকার ঘরটা দেখি আছে কিনা। তো 52 টাকায় যদি যাইতে হয়, তাহলে তো তাকে আপনি আহ, উত্তরা থেকে মতিঝিল যাবেন, উত্তরা থেকে মতিঝিল যাইতে হইলে কয়েকটা স্টপেজ পার করে করে তো যাইতে হবে, নাকি আপনি ডাইরেক্ট উড়াল দিয়ে যাবেন? সুযোগ আছে উড়াল দিয়ে যাওয়ার? কোনো সুযোগ নাই। আপনাকে জায়গা জায়গায় ব্রেক করে করে একটা ধাক্কা পার করে করে তারপরে যেতে হবে। এই জিনিসগুলো তো আপনাদেরকে বুঝে আসছি। তো ওরা যা বলে, ওরা ওদের হিসাবে বলে, ওরা যা বলে ওরা বুঝে বুঝে নেন আপনারা। আমার বিশ্লেষণ করে বলার কিছু নাই, কারণ এগুলা আপনারা যেন ক্ষতিগ্রস্ত না হন এবং আপনারা যেন একদম কংক্রিট জায়গা থেকে ঢুকবেন। ওরা যেখানে বলছে ওইটা পার করলে তারপরে আমরাও চিন্তা করব, আমিও ঢুকবো আপনাদের সাথে, যদি এই 45 টাকাটা পার করে যাইতে পারে। এবার দেখেন তারা 51, 52 টাকা ঘরে সাপ্লাই বলছে, সেখানে আছে, কিন্তু আগে তো তার এই জায়গাটা পার করতে হবে, 45 টাকার ঘরটা। এটা পার করলে তখন আমিও বলেছি যে এটা 55 না, ওনারা বলছে 52 লেভেলে, এই যে 52, 55 লেভেলের সাপ্লাই। ওনারা কম বলছে, আমি আরো বেশি বলি। কেননা এটা যখন এখানে যাবে এখানে এগুলা থাকবে না, এটা 60 টাকা পর্যন্ত উঠবে। তবে 45টা পার করার পর
বিষয়টা বুঝে আসছে, বুঝতে পারছেন তো? এই দেখেন, এই যে 36 জায়গাটা কংক্রিট জায়গা, 35, 36, 37 লেভেলটা কংক্রিট জায়গা, এই জায়গাতে হিউজ পরিমাণে কালেকশন হয়েছে। এখন সে 45 টাকা পার করতে পারলে তখন আমরা আবার বিবেচনা করতে পারবো। এখন যেটা আমাদের হিসাব, তার বলেছি যে ওই যে ডিভিডেন্ড ডিসবার্সমেন্টের নিউজটা আসবে, প্রথমে আসবে এ ক্যাটাগরি, এরপরে যদি হ্যাঁ ইনশাল্লাহ, আমার যেটা মনে টানতেছে কালকে অক্টোবরটোর যে পজিশন দেখেছি ভালো হবে, এটা ইয়া হবে, ঠিক আছে। আচ্ছা, ও ইয়া ভাই বলতেছে রানার অটোর রানার অটোটা পজিশন নিচ্ছে, কিন্তু ওই যে উপরে সাপ্লাই খুব কাছাকাছি, 32 টাকার দিকে সাপ্লাই, ঠিক আছে, রানার অটো 32 টাকার দিকে সাপ্লাই। এসপি সিরামিক আসলে মজিবুল ভাই, আহ, আমার তো মানে আমার জায়গায় এই এসপি সিরামিক বলেন, তারপরে এসালম বলেন, এগুলো আমি আপনার কত কিনা বলতে পারবেন বলেন একটু? রহিমা ফুডও আগামীকালকে এটা একটা সাপ্লাই জায়গা আসবে, সাপ্লাই হবে এই যে 48 টাকার ঘরটা, 148 টাকার ঘরটাতে বা 50 টাকার ঘরটাতে। তো আহ, আপনার এই ইয়েটা এসপিসি এসপি সিরামিকের রেটটা একটু বলেন এই মুজিবুল ভাই, তাহলে আমি একটু আপনাকে বুঝাইতে বা একটু ইয়ে করতে পারবো। আপনার কস্টিংটা একটু বলেন, তাহলে আমি দেখি এটা এভারেজ করা ঠিক হবে কি হবে না এটা বলবো, তাহলে আপনি একটু বলেন। আচ্ছা, এসপিসিএল এর দিচ্ছি, এসপিসিএল এর মজিবুল ভাই আপনি একটু এই আপনার এসপি সিরামিকের প্রাইসটা বলেন, তাহলে আমি বলে দিই। আচ্ছা, যদি আপনার যদি 18 টাকার ঘরে কিনা হয়, তাহলে কিন্তু আপনি এসপি সিরামিকের এসপি সিরামিকের নেক্সট যদি উঠে, এই 18 টাকা গিয়ে আবার ধাক্কা খাবে প্রিভিয়াস হিস্ট্রি থেকেও। এটার ওই জায়গাটাতে একটা ধাক্কা আছে 20 টাকার ওইদিকে। এখন সহসার যাবে কি যাবে আমার মনে হয় না। অনেক হাই রেটে কিনা রে ভাই, তো অনেক হাই রেটে যেহেতু কিনা 15 আর ধরেন 21 টাকায়, 21 টাকা আর 15, ধরেন 16, আপনি যদি 18 টাকা পর্যন্ত কস্টিং আনতে পারেন, 18, 10, 20, তাহলে এটা আমার হিসাবে বনে না ভাই। এখানে আপনি অ্যাভারেজ করতে গেলে যে টাকা ঢুকায় অ্যাভারেজ করবেন, সেই টাকা দিয়ে অন্য কিছু দেখেন, অনেক ভালো ভালো বর্তমানে পজিশন ভালো আছে, সে টাকা দিয়ে এটা এখানে পড়ে আছে, পড়ে থাক। মজিবুল ভাই, আমি আপনাকে এটা বলি, যাদের এসপিসিএল আছে, এসপি সিরামিক আছে, আপনারা অ্যাডজাস্টমেন্টে যায়েন না, আপনার টাকা ব্লক হয়ে যাবে, এগুলো আমি অনেকবার শিখাইছি, বুঝাইছি। আপনার যে টাকা দিয়ে অ্যাডজাস্টমেন্ট করবেন, টুকটুক করে ওই টাকা দিয়ে অন্যগুলাতে যেগুলো পজিশন ভালো আছে ওইগুলাতে ঢুকেন। যেমন আপ্তাবটো যদি কেউ কিনতে চান, আগামীকালকে সকালে আপনারা কিনলে প্রফিট পাবেন, নিশ্চিত থাকেন। এটা কিন্তু আমি অনেক আগ থেকে লাইভে মানে নিয়ে আসছি, হ্যাঁ, আলোচনা নিয়ে আসছি। আপ্তাবট তো কখন নিয়ে আসছি, 34-35 টাকা থেকে আনছি, ঠিক আছে, আপ্তাবটোটা, ঠিক আছে। তো এটা কিন্তু ওনারা যেটা বলছে 52-53 সাপ্লাই, এটা ঠিক আছে, ওই দিকেও যাওয়ার মতন অবস্থান, কারণ এখন যে লোডটা দিছে এই লোডটা কিন্তু ওই পর্যন্ত আহ, ওইখানে ছাড়াও সাপ্লাই হবে না। তো 45-46 টাকা গেলে একটা ধাক্কা খাবে, তো 45-46 পর্যন্ত তো আপনার এখানে ভালো একটা আহ, প্রায় 20% উপরে গ্যাপ আছে। আপ্তাবটোটার কথা বলছি, ঠিক আছে। তো এখন আপনারা কোনো কিছুতে অ্যাভারেজে যাবেন না। আমি আপনাদেরকে বলি, আপনি যেই টাকা দিয়ে আপনারা অ্যাভারেজ করবেন, সেই টাকা দিয়ে ভালো ভালো কিছু স্টক আছে বটম সাইডে আছে, ওই টাকা দিয়ে কিছু ব্যবসা করেন। ব্যবসা করার পরে যদি দেখেন যে এর ভিতরে এসপি সিরামিক যদি আপনার 20 টাকা 90 পয়সা আছে, আপনি 18 বা 18.50-50 গেলে আপনি স্টপ লস দেন, তো ওই গ্যাপটার যে লসটা হবে সেই টাকা দিয়ে আপনি অন্যগুলা থেকে প্রফিট করে নেন। বুঝে আসছে বিষয়টা, বিনিয়োগ সিস্টেমটা? এই যে দেখেন, আপনাদেরকে বিনিয়োগের বিষয়টা কিভাবে বিনিয়োগ করতে হয়, শুধু যে গ্রাফ চার্ট শিখাই তা না। এই এই গ্রাফ চার্টের সাথে সাথে আরো কিছু বিষয় যে আপনাদেরকে শিখাচ্ছি, এটা কি আপনারা অনুধাবন করতে পারতেছেন?
আপনাদেরকে যে এই শুধু গ্রাফ চার্টের ছাড়াও যে আরো কিছু কিছু বিনিয়োগের টেকনিক, আমরা যদি বিনিয়োগের টেকনিকটা বুঝি, গ্রাফ চার্ট বুঝি, তাহলে আমাদেরকে কেউ ফাঁসাতে পারবে না। আপ্তাবট তো এখন কালকে পর্যন্ত প্রাইসিং, কারণ কালকে হল্ট হয়ে গেলে প্রাইসটা আপ হয়ে যাবে, আপ হয়ে গেলে ওইখানে আবার এন্ট্রিটা আপনাদের দেওয়াটা কেন, বটম সাইডে আছেন। এই যে 35, 50 আর 36 তো প্রাইস একই, এইগুলা তো দীর্ঘ 7-8 মাস, 5-6 মাস যাবত এই আপ্তাবট এই 34, 35, 36, 37, 38, 35, 36, 37, 38, তার মানে কংক্রিট একটা এখানে বিনিয়োগ ঢুকছে। এটা যদি লং টার্ম, আমার আমার মনে হয় যে ওই যে 52-53 যাবে, তবে 45 টাকার ঘরটাতে একটা টাচ ওইখানে গিয়ে একটা সাপ্লাই দিয়ে ওইখানে আবার সাপোর্ট ক্রিয়েট করলে পরে আবার ওইখানে আমরা বুঝে শুনে দেব। কিন্তু আপ্তাবটো যাবে, যাওয়ার জন্য যে ভলিউমটা হয়েছে এটা আসলে আপ্তাবটো মানে 50-এর উপরে ছাড়া এটা সাপ্লাই ক্লিয়ার করতে পারবে না। এটা যারা আমরা তো ক্ষুদ্র মানুষ 2-4-5 হাজার কিনি, হ্যাঁ 2-4-5 হাজার কিনি, তো যারা নিচে তারা ওই শেয়ারটা 45-এ গেলে যে হুট করে খাওয়াই দিবে, কারা খাওয়াইবো? আমাদেরকে খাওয়াইতে হবে তো। তা আমরা তো ওই ওই পর্যন্ত আমাদেরকে খাওয়ানো, এই ভলিউমটা আমাদেরকে খাওয়ানো সম্ভব না, এটা আরো উপরে যাবে, 45-এর উপরে যাবে, এটা বুঝাই যাচ্ছে। যে কালেকশনটা হয়েছে, যে লোডটা হয়েছে, এই লোডটা সাপ্লাই দিতে দিতে 50-52 পর্যন্ত, 48-50-52 পর্যন্ত যাবে। ও আবার ডিভিডেন্ডও দিবে। এখন ডিভিডেন্ডটা যতটুকু আমি আহ, বুঝতে যতটুকু একটু ইয়ে হয়েছে, 10%-এর জায়গায় হয়তো 5% দিতে পারে, তারপরেও 5% দিলেও এই শেয়ার আপ্তাবটো শেয়ার গেমের মতন শেয়ার, ভালো শেয়ার, ঠিক আছে। ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড নিয়ে তো কালকে আলোচনা করেছি, এটার এখনকার রেঞ্জ হচ্ছে 19.90 বা 20, 21 টাকা 20 পয়সা 30 পয়সা, এই লেভেলটা, বা 21 টাকা 50 পয়সা আপাতত যে জায়গাটা, এর উপরে মানে এইটার কাহিনীও বলছি যে একবার আমি এরকম এখন কি, হ্যাঁ কেডিএসটা অ্যাভারেজ করতে পারেন, এটার ফান্ডামেন্টালি কিছু বিষয় আছে, এখনো পর্যন্ত তার রেকর্ড ডেটটা শেষ হয় নাই। যেহেতু আপনার 48 আর 40, আপনি 44-45-এর দিকে আনতে পারেন কিনা দেখেন, বেস্ট এটা ট্রেন্ড, এটা রোববারে ভালো একটা টান আসবে, যদি সকাল সকাল কিনতে পারেন, কিছু অ্যাভারেজ করতে পারেন, ভালো হবে। কেডিএস, এসপিসিএল এগুলো নিয়ে ভয়ের কোনো কারণ নাই। সিবিও সম্পর্কে অনেক আলোচনা করেছি। আর প্রগতি লাইফ তো ভাই, আমার পিকনিকে কিন্তু প্রগতি লাইফের প্রজেক্ট ডাইরেক্টর আমার স্পেশাল গেস্ট হিসেবে আসতেছেন। প্রগতি লাইফের প্রজেক্ট ডাইরেক্টর আজ এ কে এম আজমুল্লাহ টিপু ভাই, উনি আমার আমার অনেক অনেক রিকোয়েস্ট করেছি আমি, উনি আমার অনেক শ্রদ্ধাভাজন এবং আমার প্রাণপ্রিয় কলিজার মানুষ। উনি আমার পিকনিকে আসতেছেন, উনি আমার স্পেশাল গেস্ট হিসেবে আসতেছেন। আপনাদের যারা আমার পিকনিকের পার্টিসিপেন্ট আছেন, আপনাদের জন্য একজন ব্যক্তিত্ব উপহার দেব, এবং দেখবেন যে উনি কত ব্রড মাইন্ডের মানুষ এবং কতটা যে প্রিয় মানুষ। উনি অনেক, আমি ওনার সাথে বাংলাদেশের বহু জায়গায় ট্যুর করেছি, উনি আমাকে ট্যুরে নিয়ে গেছেন ওনাদের প্রজেক্ট ইয়েগুলোর মধ্যে, ঠিক আছে। তো উনি একজন খুবই প্রগতি লাইফ, তো আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আমার খুবই প্রিয় একজন কলিজার মানুষ, আহ, খুবই ব্রডব্যান্ডের এ কে এম আজমুল্লাহ টিপু ভাই, যিনি প্রগতি লাইফের প্রজেক্ট ডাইরেক্টর। তো আমি এই যে এই এই আমার যে পিকনিকের ইভেন্টের, এই ইভেন্টের অনেক কিছু আমি অনেক কিছু আমি ওনার কাছ থেকেই শিখেছি। ওনাদের অনেক বড় বড় প্রোগ্রাম হয়, প্রায় সারা বাংলাদেশের প্রজেক্ট নিয়ে উনি ওনাদের কক্সবাজারের প্রোগ্রামগুলো করেন, বড় বড় বিশাল বিশাল, প্রায় 2500-3000 লোক নিয়ে প্রোগ্রাম করেন ওনারা। তো ওনার সাথে যখন আমি ট্যুরে যাই, ওনাদের তো সব সময় 5 স্টার হোটেল ওনাদের ইয়ে থাকে, যেই বাংলাদেশের যে প্রান্তে যায়
ওনাদের 5 স্টার মানের হোটেল ওনাদের জন্য বরাদ্দ থাকে কোম্পানি থেকে। তো আমি ওনার সাথে বেশ অনেকবার ওনাদের প্রোগ্রামে বক্তব্য রেখেছি, অনেক প্রোগ্রামে। যেহেতু শেয়ার মার্কেট সম্পর্কে, শেয়ার মার্কেটের আমি একজন বিনিয়োগকারী, তো লাইফ সেক্টর সম্পর্কে আমার বেশ ধারণা আছে। তো সেই সুবাদে আমি ওনার সাথে ওনার প্রোগ্রামে ওনাদের লাইফের বিষয়গুলো আলোচনা করি। তো ওনাকে আমি খুব রিকোয়েস্ট করেছি যে যেভাবে হোক টিপু ভাই আপনি আমার আমন্ত্রণ করবেন, আমার আমন্ত্রণ গ্রহণ করবেন। তো উনি করেছে। ওমর ফারুক ভাই আপনার তো অফিসের কারণে, কারণ তবু আমি এটা তো ভিডিও টিডিও করে আপলোড করবো। আপনারা অন্তত অন্তত পক্ষে যারা যেতে পারবেন না তারা অন্তত ভিডিও দেখে অন্তত আনন্দ উপভোগটা করতে পারবেন। তো এখন প্রগতি লাইফের কথা বলি। আপনারা জানেন যে এটা বেশ বড় ধরনের গেম হয়েছে। 86 টাকা থেকে 282 টাকা পর্যন্ত উঠাইছে। তাহলে 86 টাকা থেকে 282 টাকা কত গুণ হয় একটা জিনিস হিসাব করেন। তো প্রগতি লাইফের যে জায়গাটাতে এখানে একটা ভালো একটা এক জায়গায় রেখে রেখে ফিডিং হইতেছে, এটা আমার কাছে ফিডিং মনে হচ্ছে। যদিও বোঝাচ্ছে যে আবার ইউটার আসবে। এখন প্রগতি লাইফের তো এটা প্রাইসিং এর, যদি আমি প্রিভিয়াস হিস্ট্রিতে যাই, যে এটা লাইফের প্রিভিয়াস হিস্ট্রিতে যাই, প্রগতি লাইফ কিন্তু খুব ভালো কোম্পানি। এটা কিন্তু বাংলাদেশে, না আমি সবাইকে, আমি কাউকে কোনো কিছু কিনতে বলি না ভাই। এটা এটা আপনি যেটা বলছেন সবাইকে বলেন প্রগতি লাইফ কিনতে, কেন বলবো ভাই? আমি কেন স্টক কিনতে বলবো? আমি আপনাদেরকে বিচার বিশ্লেষণ করে দেব, আপনারা আপনাদের দেখে। যেহেতু প্রগতি লাইফের একটা প্রাইসিং জায়গাটা অনেক হাই, 85-86 লেভেলের, হ্যাঁ বুঝছি ওদের অনেক কিছু চালু হবে, চালু হইলেও আমাকে মার্কেট প্রাইসটা তো হিসাব করতে হবে ভাইয়া। আমরা তো ক্ষুদ্র বিনিয়োগকারী, আমাদের তো একটু অল্পতে সন্তুষ্টি থাকা উচিত। আমি প্রগতি লাইফ কিনতে কেন বলবো? কারণ এটার প্রাইসিং যে জায়গাটা, এটা ওভার ভ্যালু, ওভার ভ্যালু। তো ওভার ভ্যালু অনুযায়ী আমি কেন আপনাকে বলবো যে কিনতে? এখন আমি বলবো, আপনি একটা ক্ষতিগ্রস্ত হলেন, আপনার রুহের দোয়া বদদোয়াটা আমাকে যখন লাগবে, তখন আমি কি করব? যে রাসেল ভাই বলছে এই লেভেলে কিনতে, তা আমি কিনছি, এটা পরে 100 টাকা ফল করছে, তা আপনি মনে মনে আমারে গালি দিবেন, আমার এটা আমি তো সহ্য করতে পারবো না রে ভাই। আমি আমি একটা কংক্রিট জায়গায়, ভালো জায়গায় কিনছি, সেখান থেকে 5-10 টাকা কমলে কমলে আমার একটা উঠার জায়গা বা আমার রিকভারি করার জায়গা আছে। কিন্তু প্রগতি লাইফ যে 270-80 টাকা লেভেল, আর তার বটম সাইডটা হচ্ছে 85-86 টাকা লেভেল, মানে টপ লেভেল আর বটম লেভেলের ডিফারেন্স কত দেখছেন? হইতে পারে এটা আরো উপরে যাইতে পারে, কিন্তু আমাদের মতন ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য তো এইটা না। কারণ আমাদের আরো স্টক আছে মার্কেটে, তো 350 কোম্পানি 400 কোম্পানি আছে। 400 থেকে যদি ধরেন আপনার 50টা কোম্পানি যদি বাজে কোম্পানি বা বন্ধ কোম্পানি ধরেন, তাহলে সেটা ভিন্ন। এখন যেটা ধরেন ডিসেম্বর ক্লোজিং, অনেক ভালো ভালো এই ফাইন্যান্স সেক্টর আছে, অনেক ভালো ভালো এই ইয়ে আছে, এটাকে কি বলে, এই ইন্স্যুরেন্স সেক্টর আছে। ইন্স্যুরেন্স সেক্টরগুলো তো এই জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরগুলো তো ভালো পজিশন আছে, একদম বটম সাইডেই আছে। কয়েকটা সেক্টরের কথা তো আমি বলেছি, এগুলো কিন্তু আপনারা কেউ লুজার হবে না, প্রফিট পাবেন। এই যে আপ্তাবটো আরো 2 সপ্তাহ আগে থেকে আপনাদেরকে আলোচনা আনছি বলছি, এখন তারা অ্যাডভাইস করতেছে, আর আমি আরো 34-35 টাকা থেকে আনছি। তাহলে এই জায়গাতে আপনারা লুজার যেন না হন ভাই। আপনারা তো আগে থেকে তো সবাই লুজার হইতে হইতে এই পর্যন্ত আসছেন, তো এখন হাই রেঞ্জের শেয়ারের দিকে আমরা, আমাদের মতন ক্ষুদ্র বিনিয়োগকারীরা অন্তত নজর দিয়েন না। আপনি মাসে যদি 10% বা 5% গেইন করতে পারেন, বা 10%, এখন 10% 20% গেইন করার মতন অনেক শেয়ার আছে। আপতা বটোটা কিনেন, এটাতে একটা ভালো প্রফিট অলরেডি যারা কিনছেন। আমার পিকনিক গ্রুপের ভাইদেরকে আরো 2 সপ্তাহ আগেই বলছি যে আপতা বটোটা দেখতে পারেন এবং নিতে পারেন, আপনাদের পিকনিকের খরচটা উঠে যাবে। আপনাদের পিকনিকের খরচটা উঠে যাবে। এটাও বলছি যে আপনারা এখান থেকে প্রফিট করলে পিকনিকের জন্য কিছু পার্টিসিপেট করেন, যদি ওভার কিছু এনজয় করতে পারি আমরা। তো এটা এটা হচ্ছে আমাদের একটা মেলবন্ধন, যে আমরা না সবাই, আমি সবার জন্য কাজ করছি, সবাই যেন আমার জায়গা থেকে কিছু প্রফিট করতে পারে, ভালো থাকতে পারে, পুঁজি সেফ থাকতে পারে, সেই দিক থেকে লক্ষ্য করে আমি
আপনাদেরকে স্টকগুলোর কথা বলি। বাজার চাপ দিলে সব পালে হাওয়া লাগলে সবারই লাগে, আমারও লাগে, আপনারও লাগে, সবারই লাগে। এটা আবার কোনো ব্যাপার না। তো আমাদের ফান্ডামেন্টাল সাইডটাতে যদি ভালো থাকে তাহলে আমাদের আর কোনো সমস্যা হয় না। তো এলআরবিডি তো কোনটা? লাফার্স। লাফার্স নিয়ে তো কালকেও কথা বলেছি ভাই। লাফার্সটা, এটা পেড আপ অনেক বড় পেড আপ, নেটটা প্রবলেম করতেছে। আসছে লাফার্জের। এই যে সাপ্লাই জোনটা উপরে বুঝছেন, 56 টাকার দিকে সাপ্লাই জোন আছে। সাপ্লাই জোনটা 56 টাকার দিকে। তো যাই হোক, আজকে আমি ওই যে আমার পিকনিকের অনেক কাজগুলো করতেছি, আরো কাজ বাকি আছে, সিরিয়ালে গোছাচ্ছি। চাচ্ছি যে আমি সবসময় গোছালো মানুষ, আমি সবসময় সবসময় গোছালো মানুষ। যে কোনো কাজ দায়িত্ব নেই, দায়িত্বটা আমার গুরুত্ব সহকারে আমি দায়িত্ব পালন করি, করার চেষ্টা করি। এই যে পিকনিক 2 মাস আগ থেকে গোছায় আনছি। আমার ইয়েটা বুকিং হয়ে গেছে, রিসোর্ট বুকিং হয়েছে, মেনু বুকিং হয়ে গেছে, ক্যাটারিং বুকিং হয়ে গেছে। এখন প্রাইজ গিফটগুলা আমার কাজগুলো চালাচ্ছি। এই প্রাইজ গিফট, ব্যানার, ফেস্টুন, গ্রাফিকের কাজ এগুলা কমপ্লিট করে ফেলবো নভেম্বরের প্রথম সপ্তাহ। তার মানে নভেম্বরের প্রথম সপ্তাহ যখন আমি সব কিছু কমপ্লিট করে ফেলবো, আমি রিল্যাক্স মুডে একদম পিকনিকের ডেট পর্যন্ত আপনাদেরকে লোকেশন এবং প্রোগ্রাম নিয়ে আলোচনা, আমি এই যে মার্কেটটা যে এখন ভালো একটা প্যাটার্নে আছে এটাতেও আমরা ইয়ে করতে পারবো। তো এখনো পর্যন্ত যদি কেউ যদি ইচ্ছা প্রকাশ করেন পিকনিকে যাবেন, কেউ যদি ইচ্ছা প্রকাশ করেন, আপনাদের জন্য ডোর খোলা আছে, দরজা খোলা আছে 30 তারিখ পর্যন্ত। 30 তারিখের পরে যেহেতু আমার পুরা ফুল প্রোগ্রামটা সেট আপ হয়ে যাবে, তখন আর আমার এই 30 তারিখের পরে সম্ভব হবে না, কারণ আমার প্রাইসিং প্রোগ্রামিং তারপরও চেষ্টা করব, যদি একান্ত যদি কেউ যেতে চান সেটাও আমি বিবেচনায় আনবো। তাল্লুটাও উঠে যাবে, বাজারটা একটু পজিটিভ আসলে তাল্লুটাও উঠে যাবে। তাল্লুর বিষয়টা বিস্তারিত আলোচনা করেছি, যদি ধৈর্য থাকে আমার মতন। আমি তো, আপনি তাল্লু কিনছেন কয়দিন আগে, আমার কস্টিং 10 টাকার উপরে আছে, আমি ছাড়ি নাই। আর এটার ভিতরে কত অনেক কিছু আছে। 3 বছর পালছি, আরো 2 বছর পালে যদি আমি এটার ওই লক্ষ্যমাত্রা পাই, তাহলে আমার 3 বছর না আরো 20 বছরের প্রফিট আমার চলে আসবে। গভর্নমেন্টটা চেঞ্জ হইতে দেন, দেখেন কি হয়। আচ্ছা, কোনটা জানি বলছিলেন আপনার ওই যে ইয়া ভাই, এলআরবিডি না? এলআরবিডি লুপ, এটা কি লুবরেপ না? লুফরেপ। কিছুটা এখানে সাপোর্ট ক্রিয়েট করতেছে, সাপোর্ট ক্রিয়েট করতেছে। বাজার পতন হয়েছে, পড়ছে। ওর আসলে সাপ্লাই সাপ্লাই সাপোর্টটা হচ্ছে মূলত 13 টাকার ঘরে সাপোর্টটা। মার্কেট পড়ার কারণে পড়ে গেছে 13, 13, 20, 30, 25-এর 30-এর ঘরে, 50-এর ঘরে সাপোর্ট এটার। এখনো ওইটাই সাপোর্ট হিসাব রাখেন, যদিও 12.90, 13। তো এটা উপরের দিকে এখানে 15 টাকার ঘরে সাপ্লাই হবে। 15 টাকা পার করলে পরেরটা পরে আসবে হিসাবটা। এই যে 15 টাকা থেকে, হ্যাঁ 15 টাকা, 15 টাকা 50 পয়সা এটা। মুন্নু ফেব্রিকের তো ডিভিডেন্ড কি দিছে ওই যে, 25 পয়সা না কত দিছে। আর বেস্ট হোল্ডিং এর কথা বলছি, 16, 17, 18 টাকা হিউজ সাপ্লাই, ওইটা না ওই পর্যন্ত এখন যে রেটটা আছে 14 টাকা না কত আছে, এখান থেকে ওই 14 টাকা বা 15 টাকা আছে, ওইখান থেকে ওই 16, 17 টাকা বা 17 টাকা পর্যন্তই ওর হিসাব। ওইটা পার করা পর্যন্ত আর হবে না। এডিএন টেলিকমটা, এডিএনটেল ডাউন ট্রেন্ড, এখনো ডাউন ট্রেন্ড, এক জায়গায় সাপোর্ট ক্রিয়েট করতেছে। এটা এটা সাপোর্ট ক্রিয়েট করতেছে, তবে 71 টাকা সাপ্লাই, সাপ্লাই 71 টাকা। বিপিপিএল, বিপিপিএল, বিপিপিএল ও ডাউন ট্রেন্ডে আছে এখনো পর্যন্ত। বারাকা পতেঙ্গা, বারাকা এগুলার একটু ঝামেলা আছে, এগুলা ঝামেলা কাটায় উঠাই দিতে পারলে
তারপরে একটা ভালো জায়গায় ছিল, ওই বারাকার পাওয়ারের বন্ধের ঘোষণার সাথে সাথে এটারও চাপ দিছে। 25 পয়সা দিছে মুন্নু ফেব্রিক। তবে মুন্নু ফেব্রিকের কিছুটা আহ, ভালো, প্যাটার্ন ভালো। মুন্নু ফেব্রিকের কিছুটা প্যাটার্ন ভালো, দেখছেন? এই যে আমি বলছি না, ক্যান্ডেলটাও ভালো করছে। আমি না দেখেই মানে হিসাবটা মিলাইছি, কারণ ওর সেটা হয়, প্লে হয়। তো এখন ওই এই জায়গাটায় ধরেন 20 টাকার ঘর, 20-21 টাকা, এখানে একটা ডেলিভারি দিচ্ছে 22 টাকার ঘরে, 22-23 টাকার ঘরে। তা আপনি এখন এই 20-21 টাকার ঘরটা হয়তো বা 20 টাকার ঘরটা পাবেন, 20-20 টাকার ঘরটা যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। মুন্নু ফেব্রিকটা, মুন্নু ফেব্রিকটা আবারও ওইদিকে যাবে। এরপরে যদি দেখেন, আরেকটা জিনিস মাথায় রাখেন, 2.5% ডিভিডেন্ড বা 0.25% বা 0.50 বা 1%, এই জাতীয় শেয়ার কিন্তু একটা গেমলিং এর পার্ট, কিন্তু মাথায় রাখেন। যতবার এগুলা দিছে এগুলা কিন্তু ভালো গেমলিং হয়েছে, এগুলা ভালো গেমলিং হয়েছে। মনু ফেব্রিক খারাপ হবে না। বঙ্গস্থ গেম হয়েছে। নীলপ্রিয়া আপা, আপনি তো আরেক গেমলার। আপনার প্রায় সময় আইটেমগুলা দেখি। বঙ্গস, আচ্ছা, আপনার জিএসসিএল না? ওয়েস্টার্ন মেরিন বলে ফেলেছি ভাই। আচ্ছা, আপনার আহ, নীলপ্রিয়া আপা, আপনার 117 টাকার দিকে অবস্থায় আছে। তো এটা যদি কিছু দেয় তাহলে কিন্তু মারাত্মক গেম হবে। এটা যদি কিছু ডিক্লারেশন টিক্লারেশন আসে তাহলে একটা গেম হবে। আমাকে আমি তো ভাই সহজ সরল মানুষ, পেটে কথা থাকে না, কঠিন মানে পেটে কথা রাখতে পারি না। ওই এক ভাই আমারে আরো অনেক আগে আলোচনা করছি, আর সে বলে ভাই এটা ডিভিডেন্ড ডিভিডেন্ড কিছু দিবে না, ইনবক্সে বলছে। যখন আমি আলোচনা আনছে, কই এই সব শেয়ার আমার কাছে, সব শেয়ার আমার কাছে, এটা ডিভিডেন্ড দিবে না, এই না হান না তার না, বহুত কিছু কথা বলছে, কিছু উল্টাপাল্টা কথা বলছে। তো আমি বেকুব না উনি বেকুব, আমি বুঝতে পারি নাই যে আমার কাছে সব শেয়ার ডিভিডেন্ড দিবে না, আলোচনা আইনের না, কথার আগা মাথা পাই নাই। তা আমি নিজে বেকুব হয়ে গেছি, বুঝছেন? ওনার কথার কোনো কি বলিব, মানে ভাষা খুঁজে পাই নাই। তো যাই হোক, এটা উনি কোন সেন্সে কোন কি কি হিসাবে বলছে এটা আমি আই ডোন্ট নো। সেন্ট্রাল ফার্মা, আর আরেকটা চলে যাব, 10:30 বেজে 10টা বেজে গেছে। CENT, সেন্ট্রাল ফার্মা, সেন্ট্রাল ফার্মা ক্যান্ডেলগুলো ভালো ভালো ক্যান্ডেল করতেছে, মানে ইশারা দিচ্ছে, ইশারা দিচ্ছে। তো 10 টাকা পর্যন্ত আবার যাবে, 10 টাকা 10:30 টাকার দিকে আবারও। আচ্ছা, ডিভিডেন্ডের কি দিতেছে এটা একটু দেখেন আপনারা। টেকনিক্যালি তো অনেক কিছু হিসাব হয়, এখন তাদের ডিভিডেন্ডের উপরে নির্ভর করবে কি দেয় না দেয়। যদি কিছু ডিভিডেন্ড দেয় তাহলে এটা ভালো হবে, এটাও ভালো হবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকুন। অনেক আলোচনা, শিক্ষার জায়গার আলোচনাগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। এখান থেকে যেমন ওই যে আফতাব নিয়ে যে কথাটা বলছে, এটা একটা ভালো জায়গার হিসাব ছিল। জেমিনিসি কেমন হবে? জেমিনিসিটা লাস্ট মোমেন্টে দেখেই দেই। কালকে তো দেখাইছি রে ভাই। জেমিনিসিয়া লো পেড অ্যাপের শেয়ার তো ভাই, এগুলার হিসাবটা একটু ভিন্ন, তবুও এই 152 তে সাপ্লাই আছে, 152 তে সাপ্লাই আছে। আচ্ছা, আমান ফিটটা না? আমান ফিট তো এই যে ওই যে আমান ফিড আর হচ্ছে এসিএফএল যেটা, ওই যে আমান কটন, দুইটা একই। ভালো কোম্পানি, ডিভিডেন্ডও তো ভালো দেয়, 10% 10% দেয়, প্রতিবারই দেয়। এবার কি দিছে বা দিবে কি না, কবে মিটিং আমি তো জানি না। টেকনিক্যালি বলে যে ভালো, এই উঠবে, শেয়ারটা উঠবে। উঠলে এটা 25 টাকার ঘরটাতে একটা সাপ্লাই আছে, এই সাপ্লাইটা পার করলে হয়তো আরো। এখন ডিভিডেন্ডের পরে আমান ফিটটাও কিন্তু এই নভেম্বর মাসে একটা প্লে রোল করে। তো আপাতত 25 টাকার হিসাবটা মাথায় রাখেন, এটা পার করতে পারলে কিন্তু এটা
30-31 টাকা পর্যন্ত রেঞ্জ আছে এটার হিসাব আমার কাছে। ঠিক আছে, আমান ফিট আমিও আগে প্লে রোল করছি, আমি লসও খাইছি এটাতে, ওই যে ফ্লোর প্রাইসের কারণে লসটা খাইছিলাম, আটকা পড়ছিলাম, কিছু করার ছিল না রে ভাই। বিপদ তো আমগরে ফ্লোর প্রাইস দিয়ে সবচেয়ে মার্কেটটা ক্ষতি করছে বেশি, ফ্লোর প্রাইস দিয়ে। ফ্লোর প্রাইস না হলে আপনার লাভ লস মানে একটা হিসাব কিতাব মিলে আপনি কাজ করতে পারেন। যখন ভাই একটা নদীর স্রোত যদি বান দেন তো কি হয়, নদীর স্রোত যদি বান দেয় তখন কি হয়, তখন হয় নদী আরেক দিক দিয়ে স্রোতের ভাইঙ্গা চুরা শহর ভাইঙ্গা চলে যায়। এই মার্কেটটারও চরিত্র এরকম। ফ্লোর প্রাইস দিছে, যখনই ফ্লোর প্রাইস ছাড়ছে সব তছতছ করে ফেলছে। জীবনেও মার্কেট যত পতনই হোক আর যত খারাপই হোক, জীবনে কোনোদিন ফ্লোর প্রাইসের জন্য আন্দোলন বা কোনো কথা বলবেন না আমার যারা আছেন। আর একটা জিনিস হয়েছে রাস্তায় আন্দোলন নামাটা, এটাও একটা ফালতু কাজ। যেগুলো নামে এগুলারে নামায়, মামুরা নামায়, নামায়া আরো আকাম করায়, বাজারে আরো প্রেশার ক্রিয়েট করায়। এগুলো আপনাদের সাথে আমি পিকনিকে বিশাল বিস্তর আলাপ করব। আমরা আমাদের জায়গায় ঠিক থাকবো, আমরা আমাদের জায়গায় শিখবো, এরপরে আমরা মার্কেট থেকে কিভাবে ইনকাম করতে হয়, আমাদের লস রিকভারি করতে হয়, আমরা সেই পথে হাঁটবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।